শুভ সন্ধ্যা। বিস্তার চিটাগং আর্টস কমপ্লেক্স আয়োজিত চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান বীক্ষণ ও বাহাসের 21তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের বাহাস পর্ব, অর্থাৎ আজ আমরা চলচ্চিত্র অঙ্গনের একজন বিশিষ্ট ব্যক্তিত্বের সঙ্গে তার চলচ্চিত্র ভাবনা নিয়ে কথাবার্তা বলবো। এবং আমাদের আজকের অতিথি চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্র লেখক, সমালোচক এবং সংগঠক শৈবাল চৌধুরী। শৈবাল চৌধুরী চাটগাঁরি ছেলে, জন্মেছেন 1961 সালে। তার শিক্ষা বাণিজ্যে এবং তিনি এক জীবন ব্যাংকার হিসেবেই অতিক্রান্ত করেছেন এবং সেখান থেকে সম্প্রতি অবসর নিয়েছেন। এখন তিনি মূলত চলচ্চিত্র বিষয়ক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, তবে পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের খণ্ডকালীন চলচ্চিত্র শিক্ষক হিসেবেও কর্মরত রয়েছেন। শৈবাল চৌধুরী চলচ্চিত্র বিষয়ক লেখালেখি শুরু করেছেন একেবারে কৈশোরকালেই বলা চলে। 1976 সালে তার বয়স যখন 15, সাপ্তাহিক বিচিত্রা থেকে, এবং চট্টগ্রাম চলচ্চিত্র সংসদের আন্দোলনের একেবারে গোড়া থেকেই তিনি সঙ্গে যুক্ত। 1979 থেকে যখন রেইনবো ফিল্ম সোসাইটি শুরু হয়েছিল, তিনি তার সঙ্গে যুক্ত হয়েছিলেন 18 বছর বয়সের যুবা। 1981 থেকে চট্টগ্রাম চলচ্চিত্র সংসদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে যান এবং দীর্ঘকাল সেখানে যুক্ত থাকেন, প্রায় এক যুগের মতো বেশি। 1993 সালে তিনি নিজেই চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র নামে আরেকটি সংগঠন শুরু করেন এবং অদ্যাবধি তার সঙ্গে যুক্ত রয়েছেন। নানা দায়িত্বে সাধারণ সম্পাদক ছিলেন বেশ কিছু বছর, বর্তমানে রয়েছেন তার সভাপতি হিসেবে। পাশাপাশি আগেই বলেছি তিনি চলচ্চিত্র লেখক এবং সমালোচক। তিনি দুহাতে লেখেন এবং তার বই ইতিমধ্যে 5-6টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। তার মধ্যে তার প্রথম বই হচ্ছে চলচ্চিত্রের পটভূমিকায়। এছাড়া তিনি সত্যজিৎ রায়ের কাঞ্চনজঙ্ঘা ছবিটি, শুধুমাত্র একটি ছবির উপরই একটি গ্রন্থ লিখেছেন, রৌদ্র ছায়ার খেলা নামে, যার দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে। আরেকটি গ্রন্থ রয়েছে তার চলচ্চিত্র নিয়ে, চলচ্চিত্রে মুক্তিযুদ্ধ, প্রেক্ষাপট বাংলাদেশ। আর সবশেষে এই একেবারে এই করোনা কালে, একেবারেই মাস কয়েক হলো মাত্র, তিনি বিশাল ঢাউ সাকারে তার একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে স্ক্রিন নামে, যেটি মূলত তার লেখা চলচ্চিত্র সমালোচনার একটি নির্বাচিত সংকলন। এর বাইরে চলচ্চিত্রের বাইরে একটি বই রয়েছে আমাদের 21-এর যে সুরকার শহীদ আলতাফ মাহমুদকে নিয়েও তার একটি বেশ গবেষণা করা একটি মূল্যবান গ্রন্থ রয়েছে। চলচ্চিত্র নির্মাণ তিনি করেছেন মূলত প্রামাণ্যচিত্র, গোটা 5 প্রামাণ্যচিত্র করেছেন এবং তিনি চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিত্বদেরকে সেলুলয়েডের ফিতায় ধরে রেখেছেন তাদের জীবন এবং তাদের শিল্পকর্ম এবং শিল্প ভাবনাকে। এদের মধ্যে রয়েছেন কবি আলফনি বড়ুয়া, রয়েছেন বিনয় বাসু জলদাস, নৃত্যগুরু রুনু বিশ্বাস, লোকসঙ্গীতের একজন দিকপাল আব্দুল গফুর হালি, এবং শহীদ জায়া, মুক্তিযোদ্ধা, লেখক, নারী আন্দোলনের অন্যতম সংগঠক বেগম মুশতারি শফি। আর 2018 সালে তিনি হাত পাকিয়েছেন তার একটি প্রথম স্বল্পদৈর্ঘ্য কাহিনী চিত্র ভূমিকম্পের পরে। তো এই হলো আমাদের শৈবাল চৌধুরীর একটা সংক্ষিপ্ত পরিচিতি। বাকিটুকু আমরা তার সঙ্গে কথায় কথায় আরো জেনে নেব, তার কাজের বিশদ, তার চিন্তা ভাবনা এবং চলচ্চিত্র নিয়ে তার যাবতীয় স্বপ্ন এবং পরিকল্পনা সমূহ। তো শৈবাল চৌধুরী, আপনাকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে বিস্তারের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, আমাকে ডেকেছেন এই জন্য অনেক কৃতজ্ঞতা জানাই। আর দর্শকদের, শ্রোতাদের সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। আমরা শুরু করি, আসলে একটা মোটামুটি রেওয়াজি হয়ে গেছে অতিথির সূচনা পর্বের। তিনি তার যে শিল্পকর্ম, যে ক্ষেত্রটি, তাতে তিনি কিভাবে সম্পৃক্ত হন বা হয়েছেন, কোন প্রণোদনায়, কোন প্রেরণায়, সেটা শুনতে আমরা খুব আগ্রহী। একই প্রশ্ন আপনাকেও তাই করবো, যে চলচ্চিত্রের সঙ্গে কিভাবে যুক্ত হয়ে গেলেন, কোন প্রেরণায়, কোন প্রণোদনায়, এবং কিভাবে এর সঙ্গে নিজেকে এক জীবনের জন্যই বেঁধে ফেললেন অষ্টপৃষ্ঠে, এবং চলচ্চিত্র হয়ে উঠলো আপনার ধ্যান, জ্ঞান, স্বপ্ন। এই সূচনা পর্বের গল্পটি আমরা একটু বিশদে শুনতে চাই। ধন্যবাদ। খুব সুন্দর একটা কথা বললেন, এক জীবনের জন্য। এই ফাঁকে বলে, আমি সরকারি আমলা হতে পারতাম, চাকরি পেয়েছিলাম আমি পেট্রোলিয়াম সেক্টরে। তো আমার পোস্টিং হতো, যদি আমি জয়েন করতাম তাহলে ব্রাহ্মণবাড়িয়াতে। তো এই ব্রাহ্মণবাড়িয়া যেতে হবে চিটাগং ছেড়ে, মানে ফিল্ম সোসাইটি করতে পারবো না ওখানে গেলে, এই জন্য যাইনি। তো
তো ওই সেক্টরে আমি একজন আমলা হতে পারতাম হয়তো। আর এই দুটো জিনিস একটু বলি, আপনি যেটা বললেন, আমি চলচ্চিত্র কেন্দ্রের সাধারণ সম্পাদক ছিলাম না, সাধারণ সম্পাদক ছিলেন প্রতিষ্ঠাতা নাজিমুদ্দিন শামুল, আমি ছিলাম পরিচালক। পরে 2018 সাল থেকে আমি সভাপতি। আর আমার আরেকটা বই যেটা সঙ্গীতের উপর, ওটা শহীদ আলতাফ মাহমুদকে নিয়ে নয়, ওটা হচ্ছে সলিল চৌধুরীকে নিয়ে, এটা পরে বিস্তারিত বলবো। আর আমার জন্ম, আপনি তো সব বলেই দিয়েছেন আমার সম্পর্কে যা বলার। 1961 সালে আমার জন্ম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। না, আপনি চলচ্চিত্র জগতে কিভাবে যুক্ত হলেন, চলচ্চিত্র জগতে, ক্ষেত্রে, হ্যাঁ সেটা সেটাই, সেটা জানতে চাইছি। হ্যাঁ, ওটাই বলছি। হুম, হুম। তা আমার কাকা, আমাদের এই পৈতৃক বাড়ি হচ্ছে জামাল খান, চট্টগ্রাম শহরে জামাল খান এলাকায়। আমার কাকা খুরশিদ মহল বলে একটা সিনেমা হলের ম্যানেজার ছিলেন, এটা লালদিঘির পারে ছিল, এখন নেই। সেই সূত্রে আমাদের ঘরে, আমাদের বাসায় একদম ছোটবেলা থেকে দেখতাম সিনেমার একটা আবহ ছিল সব সময়। ভালো কোনো ছবি এলে আমার কাকা, আমাদের আমরা কাকাতো ভাই বোন, আমরা নিজেরা যারা ছিলাম, আমাদেরকে দেখানোর জন্য নিয়ে যেতেন। আবার আমার মা বাবা, আমার পিসি, এদেরও প্রতি সপ্তাহে না হলে মাসে কয়েকবার সিনেমা দেখতে যাওয়ার একটা, বিশেষ করে দুপুরের শোতে যাওয়ার একটা চল ছিল। এবং আমি সবসময় গোঁদরতাম ওদের সঙ্গে যাওয়ার জন্য। তো এই ক্ষেত্রে একদম ছোটবেলা থেকে, আমার যে 6-7 বছর বয়স, তখন থেকে আমার এই সিনেমা দেখার প্রবণতাটা আছে। আর যেহেতু আমাদের বাসাতে আমার কাকা চাকরি করতেন সিনেমা হলে, তো এটা ব্যাপার ছিল। আর আমার বাবাও প্রচুর সিনেমা দেখতেন, আর ডিনারে নিয়ে যেতেন, বিশেষ করে আমাকে ডিনারে ভালো ভালো ইংরেজি ছবিগুলো আসতো। তখন তো আর বুঝতাম না, পরবর্তী সময় দেখলাম কুরোসাওয়া, আদ্রে ভাইদা, বুনুয়েল, এদের অনেক ছবি আমার বাবার সাথে গিয়ে দেখেছি। তারপরে সত্যজিতের গুপি গান বাগাবান, এটা দেখেছি 72 সালে। সুবর্ণরেখা, তিতাস একটি নদীর নাম, এই ধরনের ছবিগুলো যখন হতো আমার বাবা আমাকে নিয়ে যেতেন দেখতে। তাহলে এই এই ব্যাপারটা বললাম যে পারিবারিক ভাবে আমি একদম শৈশব থেকেই এই চলচ্চিত্রের সাথে সম্পৃক্ততা আমার হয়ে গেছে। আর স্কুল পালিয়ে আমি সিনেমা দেখতাম, আমি কাজামালি হাই স্কুলে পড়তাম। সপ্তাহে দুবার স্কুল পালাতাম, 6 দিন স্কুল হতো। আমার এক বন্ধু ছিল শফিক, শফিক এবং আমি দুজনেই পালাতাম। স্কুল পালিয়ে আমরা দুটো ছবি দেখতাম, একটা হচ্ছে টাটকা কোনো একটা ছবি, সেটা যে কোনো একটা হলে, বিশেষ করে আমরা আলমাসে দেখতাম। আরেকটা সিনেমা দেখতাম পুরনো, এগুলো আমাদের জন্মের আগের, কি মুখোশ বা বাঁশরি, এই ছবিগুলো, এগুলো দেখতাম। রঙ্গম বলে একটা সিনেমা হল ছিল চিটং কোর্ট বিল্ডিং এর উল্টো দিকে, ওখানে পুরোনো ছবিগুলো আসতো, টিকিটের দামও খুব সস্তা ছিল। দুটো ছবি দেখতাম, সে পুরোনো দিনের একটা আর নতুন একটা, এই করে দুবার মার খেতাম। একবার মার খেতাম তারপর দিন স্কুলে, আর একবার মার খেতাম বাসায়। কিভাবে যেন আমার বাবা বা মা টের পেতেন যে আমি এই স্কুল পালিয়ে সিনেমা দেখে আসছি, এবং এই দুবার মার খেতাম। তো এখন মনে করি যে হয়তো তেমন খুব একটা লস হয়নি, হয়তো পড়াশোনাতে তেমন ভালো করতে পারেনি, কিন্তু প্রচুর সিনেমা দেখেছে ছোটবেলা থেকে। বাংলাদেশের সেই পুরোনো ছবিগুলো এই রঙ্গম সিনেমার কল্যাণে অনেকগুলো দেখা হয়ে গেছে। আর এই হচ্ছে কি আপনি আগমনের ব্যাপারটাই তো বললেন, তাই না? আর ফিল্ম সোসাইটি, সেটা তো আপনি পরে মানে প্রশ্ন করবেন না, আস্তে সেটা আস্তে। আমি না, কিভাবে চলচ্চিত্র পরে, সংসদ আন্দোলনের সঙ্গে হ্যাঁ, যুক্ত আর হলেন, আর কিভাবে লেখা, আচ্ছা আচ্ছা, চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রেও, হ্যাঁ, হুম। এইভাবে আমার আশা, এইভাবে আশাটা। আচ্ছা, আচ্ছা। তো আমি সংক্ষেপে আপনার পরিচয় দিয়েছি, কিন্তু আপনি আপনার মুখেই শুনতে চাই আসলে চলচ্চিত্র সংসদ আন্দোলনে কিভাবে যুক্ত হলেন, কারা কারা ছিল তখন, পরিবেশটা কেমন ছিল, তারপর আপনার বই লেখার প্রেরণা বা চলচ্চিত্র সমালোচনা লেখার প্রেরণা, কোথায় প্রকাশ করলেন, কিভাবে সেই পরিবেশ, এবং সব মিলিয়ে চলচ্চিত্রকার হয়ে ওঠারও যে একটা পর্ব গেছে আপনার, সেই পর্বটি সম্পর্কে শুনতে চাই আর কি। চলচ্চিত্রকার আসলে হতে পারেনি, বানিয়েছে সেটা কিছুটা দায়বদ্ধতা, যেটা আপনি প্রথমেই বললেন যে চিটং এর লোকজনদের ধরে রাখার যে ব্যাপারটা, এই ক্ষেত্রে আমার দুটো দুঃখ রয়ে গেছে, এটা কখনো যাবে না। আমি দুটো ছবি শুরু করার কাজে হাত দিয়েছিলাম, একটা হচ্ছে শেফালি ঘোষকে নিয়ে। তো এটা কাজটা যখন আমি কাগজের কাজগুলো করছিলাম, যখন পেপার ওয়ার্কস, তখন উনি হঠাৎ করে মারা যান। আর একটা কাজ আমি শুরু করেছিলাম, সেটা জামাল নজরুল ইসলাম স্যারকে নিয়ে। উনার সাথে একবার দুবার বসার পরে হঠাৎ করে, একদম হঠাৎ করে উনিও মারা যান। দুটো দুটো ছবি করতে পারিনি। আর একটা ছবি আমার করার খুব ইচ্ছে ছিল, আমি কিছু দূর এগিয়েও ছিলাম, ডকুমেন্টারি বিশেষ করে।
নীলুফার ইয়াসমিনকে নিয়ে, আমার সবচেয়ে প্রিয় কণ্ঠশিল্পী নীলুফার ইয়াসমিনকে। সেটা এই 3টা কাজ আমি করতে পারিনি, আমার জীবনের বড় একটা অপূর্ণতা। আর কেন যেন আমার কাহিনী চিত্র করার চাইতে প্রামাণ্য চলচ্চিত্র করতে বেশি আমার আনন্দ লাগে, এবং আমি স্বচ্ছন্দ বোধ করি যে বিশেষ করে কোনো একজন মানুষকে নিয়ে ভালো, যে একজন পেঁয়াজের খোসার মতন এক পলতা 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 খুলে খুলে একবারে ভিতরে যাওয়ার যে ব্যাপারটা মানে খুবই ভালো লাগে। তো চলচ্চিত্র সংস্কৃতির ব্যাপারে আমি প্রথমে লেখালেখি করতাম বিচিত্রা বলে একটা পত্রিকা ছিল তখন, সাপ্তাহিক বিচিত্রা। ওখানে চলচ্চিত্র বিষয়ে বেশ কিছু লেখা ছাপা হতো পিছন দিকে। অনুপম হায়াত লিখতেন, এবং আমি যখন লিখতাম আমার সমসাময়িক আরেকজন, উনি এখন বিশ্ববিখ্যাত লোক, তসলিমা নাসরিন, তসলিমও লিখতেন, আমরা একসাথে লিখতাম। উনি তখন উনি লিখতেন লিমা নাসরিন নামে লিখতেন, লিখতেন হ্যাঁ। তিনি। উনি তখন ময়মনসিংহে পড়তেন ইন্টার, আমি এসে সমবয়সী, সেও লিখতো। তার পাঠকের পাতা বলে একটা কলাম ছিল, ওখানে লিখতাম। তারপরে সিনেমার যে বিদেশি চলচ্চিত্র বলে একটা পাতা থাকতো পিছন দিকে একদম, ওখানেও লিখতাম। তো এইভাবে তারপরে কি সব বাঙালির মতন একটা দুটো কবিতাও লিখেছি। সচিত্র বাংলাদেশ বলে একটা পত্রিকা বেরোতো, ওখানে একটা কবিতা ছাপা হয়েছিল। আর একটা সরকারি পত্রিকা ছিল বাংলাদেশ নাম মনে হয়, ওই তথ্য বিভাগ থেকে বের হতো, ওখানে একটা দুটো লিখেছি। পরে দেখলাম যে আমার বন্ধুরা যারা লেখা এদের তার ধারে কাছেও যায় না, তো কবিতা লেখাটা বাদ দিলাম। এবং কিছুটা হয়তো দায়বদ্ধতা বলতে পারেন ওই বয়সেই, 15 বছর বয়সে, সেটা কি করে হলো সেটা বলছি। আর কিছুটা হচ্ছে যে না, শুধু সিনেমা নিয়েই লিখি, যেহেতু আমার এটাই ভালো লাগে। এবং দেখতাম ওই তখনও খেয়াল করে দেখতাম সিনেমা নিয়ে বেশি কেউ লিখতেন না, অনুপম হায়াত লিখতেন তখন নিয়মিত। আরেকজন লিখতেন মাহমুদা চৌধুরী, তার লেখা আমরা মাহমুদা, হ্যাঁ খুব মজা করে পড়তাম তার লেখা। হ্যাঁ খুব মজা, হ্যাঁ মাহমুদার সাথে এখনো নিয়মিত যোগাযোগ আছে আমার। বলতে গেলে এই চলচ্চিত্র সমালোচনা যে ব্যাপারটা কিভাবে লিখতে হয়, এটা কিন্তু মাহমুদ টেকনিকটা শিখেছে কিন্তু মাহমুদ আপার কাছ থেকে, যে অল্প মধ্যে দিয়ে কি করে বেশি কথা বলা যেতে পারে, এবং খুব চমৎকার করে লিখতেন। তো তারপর এই দুটো পত্রিকাতে লিখতেন। চট্টগ্রামে তখন একটা শুধুমাত্র পত্রিকা, আজাদি। তো 76 সালে লেখালেখি শুরু করি। তারপর এই 79-তে ফিল্ম সোসাইটি ব্যাপারটা মাথায় আসে। 76 সালে দৈনিক বিচিত্রাতে বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলন নামে একটা সংখ্যা বের করেছিল বিচিত্রা, সে 76 সালে। আমি হারিয়ে ফেলেছি এখন। ওখানে খুশরুভাই সম্পর্কে প্রথম জানতে পারি, এবং আরো অনেকের, এরা সবাই লিজেন্ড। এবং ফিল্ম সোসাইটি বলে একটা ব্যাপার আছে, এবং এখানে এই যেটা লোভ যেটা ছিল সেটা হচ্ছে সিনেমা দেখার লোভ, যে বিদেশি ছবিগুলো এগুলি কি করে দেখতে পারে। পরে বুঝলাম যে ফিল্ম সোসাইটির মাধ্যমে এটা দেখা যেতে পারে। নন্দন কাননে ইমেজ ফিল্ম সোসাইটি বলে একটা সংগঠন ছিল, ওখানে গেলাম, দেখলাম যে ওরা তোমার সিনেমা টিনেমা দেখান না, অফিসও খোলে না। তখন রেইনবো ফিল্ম সোসাইটি এটা চালু হচ্ছিল তখন। প্রথমে উদ্যোক্তা ছিলেন আনোয়ার হোসেন পিন্টু, আলমগীর ফরিদুল হক। তো বিশেষ করে আলমগীর ফরিদুল হকের সাথে আমার যোগাযোগ ছিল বেশি। আমরা দুজন, আমি আর আলমগীর, ইন্ডিয়ান এম্বাসিতে, তখন মিমি সুপার মার্কেটের পাশেই ছিল, পাহাড়ের নিচেই, ওটা পুরোটা পাহাড় ছিল তখন, পাহাড়ের উপরে বসে আমরা সিনেমা দেখতাম। এবং দারুণ দারুণ সব ছবি দেখানো হতো। অযান্ত্রিক এই ছবিটা 4-5 বার দেখেছিলাম মনে আছে, গুপে গাইন, বাঘাবায়ন, চারুলতা। তারপর মাঝে মাঝে বাণিজ্যিক ছবিও দেখেছি, মুঘলে আজম, তারপর এরকম আরো অনেক ছবিও দেখেছি ওখানে বসে বসে, হারানোর সুর। তখন আলমগীর বলে যে চল, আমার একটা ফিল্ম সোসাইটি, ঢাকার একটা সোসাইটির বাস করবো, তুই এখানে মেম্বার হবি চল। তখন সে নিয়ে আসে আমাকে। পিন্টুর বাসা ছিল, আনোয়ার হোসেন পিন্টুর বাসা ছিল তখন তামাকমন্ডি লেনে। তখন আমি একটা সাধারণ সদস্য ছিলাম, তো কাজ করতাম, এই চিঠিপত্র দিয়ে আসা, তখন তো হাতে দিয়ে আসতে হতো। তো দিয়ে পরে এটা 80-র মাঝামাঝি বা শেষ দিকে বন্ধ হয়ে যায়, যে কোনো একটা ব্যাপারে সেটা বলছি না। এবং 81 সালে আমরা আবার এই ফুলকিতেই তখন মিটিং হচ্ছিল। ফুলকিতে মুর্তজা বশীর স্যার ছিলেন, মোমেন ভাই, আবুল মোমেন, তপন স্যার, তপন জ্যোতি বড়ুয়া, মৃণাল সরকার, তারপর পিন্টু, আমি, মদুদুল আলম, আলমগীর তো আছেই, অনিল ব্যানার্জি, অপু, আতিকুল ইসলাম। বেশ কয়েকটা মিটিং হওয়ার পরে তো ফিল্ম সোসাইটি, চিটং ফিল্ম সোসাইটি আবার এই ব্যাপার, এটা কিন্তু অনেক পুরনো, 1972 সালের সংগঠন।
75 সালের সেই ঘটনার পরে এটা বন্ধ হয়ে গিয়েছিল। 81 সালে আবার আমরা যাদের নাম বললাম, আমরা প্রায় সকলেই সমবয়সী, 2-1 বছরের এদিক সেদিক হবে সবাই। আমরা কাজ শুরু করলাম। সভাপতি হলেন মুর্তজা বশীর, সাধারণ সম্পাদক ছিলেন আনোয়ার হোসেন পিন্টু, প্রথমে কোষাধ্যক্ষ ছিলেন মৃণাল সরকার। তার এটা 81-তে হলো। 83-তে 2 বছর পর যখন আবার কমিটি হয়, তখন আবার মুর্তজা বশীর প্রেসিডেন্ট, আনোয়ার হোসেন পিন্টু সাধারণ সম্পাদক, আমি তখন কোষাধ্যক্ষ হই। এবং এই কোষাধ্যক্ষ হিসেবে আমি 1992 সাল পর্যন্ত ছিলাম। আর জেনারেল সেক্রেটারি পিন্টুর পরে ছিলেন শাহাদুজ্জামানের পরে শফিকুল আলম ছিলেন। আপনিও অত্যন্ত একজন একনিষ্ঠ এবং সক্রিয় কর্মী ছিলেন। বুয়েট থেকে পাশ করার পর যখন আপনি গ্ল্যাক্সোতে জয়েন করলেন, তখন এলেন। এটা খোলাখুলি বলা হয় যেতে পারে, আপনি আসার পরে আমাদের প্রাণ চঞ্চলতা আরো বেড়ে গেছিল। আমরা আগে প্রথম ফুলকিতে বসতাম, ওখান থেকে পরে বসতাম পিন্টুর বাসায়। পরে আপনি নিয়ে গেলেন জুয়েল মোটর ওয়ার্কস নামে সেই দামপাড়াতে জুয়েলদের বাসায়, আনোয়ার ইসলাম জুয়েল। হ্যালো, হ্যাঁ বলেন শৈবাল। হ্যাঁ, তো তারপর ওখানে তো আমরা অনেক প্রোগ্রামই করেছি, সেগুলো ডিটেলস আর বলছি না। অনেক ওয়ার্কশপ হয়েছে। তারপর তখন হুলিয়ার কাজ প্রথম শুরু হলো। হুলিয়ার পরে শুরু হলো আগামীর কাজ। তখন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আন্দোলনে শুরু হচ্ছে। আমরা আস্তে আস্তে ওটার সাথে, আমি কি বলে যাব? না ঠিক আছে, আমরা মোটামুটি একটা ধারণা পেলাম আপনার শুরুর পর্বটাই আমরা শুনতে আগ্রহী। আরেকটু শুধু বলি এক লাইন, সেটা হচ্ছে পরে যে কোনো নানা রকম কারণ সেটা হতেই পারে। 92 সালে আমরা বেরিয়ে গেলাম। আমি, নাজিমউদ্দিন শামল, মিজানুর রহমান, হাসান ইমাম চৌধুরী বেরিয়ে 1993 সালের জানুয়ারির 1 তারিখে আমরা করলাম চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র, যেটা অদ্যাবধি বিদ্যমান। এই আর কি ব্যাপারটা। আর লেখালেখির ব্যাপারটা তো বললামই। ও পরবর্তী সময় আমরা লিটল ম্যাগাজিন নিজেরা বের করতাম। লুক থ্রু খুব নাম করা একটা পত্রিকা ছিল, লুক থ্রুতে লিখতাম, আপনিও লিখেছেন। এই আর কি লেখালেখির ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, আপনার সূচনা পর্বটা একটা বিশদই জানা গেল। আমি এটা মূলত নতুন প্রজন্মে যারা আজকে শুনছেন দেখছেন তাদের জন্য এটা বলা, ইতিহাসটা যেন আপনার তো মোটামুটি চোখে দেখা সব জানা থাকে আর কি। তো আমরা এবার তাহলে আমাদের আলোচনার মূল পর্বে প্রবেশ করি। আমি প্রথমে জানতে চাই বাংলাদেশের চলচ্চিত্র বিষয়ে। আপনি তো দীর্ঘদিন ধরে এটার সঙ্গে যুক্ত, শুধু যুক্ত নয়, আপনি ছবি দেখেছেন, দেখিয়েছেন, ছবি নিয়ে বলেছেন, শিখিয়েছেন, লেখালেখি করেছেন। এখন আমরা জানতে চাইছি এই যে মানে স্বাধীনতা পূর্ব পর্বটা না হয় বাদই দিলাম, স্বাধীনতার পরেও তো 50 বছর পেরিয়ে গেল, আমাদের চলচ্চিত্রের কি অবস্থা, কোথায় এসে দাঁড়িয়েছি আমরা, কতটুকু আমাদের অর্জন, কোথায় আমরা আটকে গেছি বা আমাদের সীমাবদ্ধতাগুলো সব মিলিয়ে যদি আমাদের একটা নির্মোহ মূল্যায়ন দিতেন বাংলাদেশের সমকালীন চলচ্চিত্র বিষয়ে। ধন্যবাদ আপনাকে। আমাদের প্রথম যখন শুরু হয়, সেই মানে প্রাতিষ্ঠানিক ভাবে যখন শুরু হয়, শুরুর আগেও শুরু ছিল ঢাকা নবাব পরিবারের, ওদিকে যাচ্ছি না। 1956 সালে মুখোশ দিয়ে শুরু। প্রথম আপনি 4-5 বছর যদি আমাদের ইতিহাসটা একটু দেখবেন ওই সময়ের বড় বড় সব কবি, সাহিত্যিক, এরাই মানে বুদ্ধিজীবী, এরা সবাই যুক্ত ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের সঙ্গে। অনেকেই বিদেশ থেকে পড়াশোনা করে এসছেন তখন। দুইজনের নাম তো একদম বলা খুবই দরকার। এম.এ. সামাদ, মোহাম্মদ আব্দুল সামাদ চিত্রগ্রাহক, আর বেবি ইসলাম। সাধন রায় তখন কাজ করতেন। সাধন রায় কিন্তু প্রমথেশ বড়ুয়ার সাথে কাজ করেছেন, আমাদের চট্টগ্রামের লোক। তারপর যে সমস্ত নায়িকা ছিলেন ওই সময়, প্রত্যেকে কিন্তু মানে উচ্চশিক্ষিত। প্রথম যে ছবি সে জহরা তারা, এরা পিয়ারি বেগম, এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। এই কথাটা বলছি এ কারণে যে পুরোটাই বিদগ্ধ এবং সারস্বত সমাজ আমরা যারা বলি, তাদের সম্পৃক্ততাতেই আমাদের চলচ্চিত্র শিল্প গড়ে উঠেছিল। গান লিখতেন কবি আজিজুর রহমান, শামসুর রহমান, বন্দালে মিয়া, আনামক ফজলুল রশিদ, এরা সমদ দাস, কাদের জামেরি, আক্তার সাদমানি, এইরকম সঙ্গীত পরিচালক ছিলেন শুরুর দিকে। এটা মানে একটা অভাবনীয় একটা ব্যাপার। কিন্তু যেটা সবচেয়ে দুঃখজনক ব্যাপার, যেটা ওই সময় কিন্তু আরেকজন মহাপুরুষ ছিলেন, মহাপুরুষই বলছি ইচ্ছে করেই,
জহির রায়হান। উনি স্বনামে ছবি বানিয়েছিলেন মানে 8টা না 9টা, বেনামে প্রায় 30টা মতন ছবি করেছেন উনি উনার বিভিন্ন সহকারী পরিচালকদের মধ্য দিয়ে। এবং এরকম একটা লেখা পড়েছিলাম অনুপম হায়তেরই, না সরি, চিন্ময় মিশ্রদের লেখা। উনি একটা মোড়া ছিল, একসঙ্গে উনি এফডিসি 4টা সেটে ছবি তৈরি করতেন ওনার অ্যাসিস্ট্যান্টদের দিয়ে। মোড়াটা নিয়ে নিয়ে প্রথমে এ সেটে, ওই তারপর ওই সেটে, এভাবে গিয়ে উনি কাজ করতেন এবং পুরো দায়িত্বটা যেন উনি নিয়ে নিয়েছিলেন। এই কারণে ওই সময়ের মূলধারার যে চলচ্চিত্র যেগুলো খুবই চমৎকার ছবি ছিল, এবং ওনার যারা ওনার সাথে কাজ করতেন এরা নিজেরা স্বাধীনভাবে কাজ করতেন। মূলধারার ছবিগুলো কিন্তু খুব ভালো ছিল। মূল যে দেশের, আপনি ভারতের কথা যদি বলি বা হলিউডের কথা যদি বলি, আমি মূলধারার ফিল্ম ইন্ডাস্ট্রি খুব শক্তপোক্ত বলে কিন্তু বিকল্প ধারা চলচ্চিত্র শিল্পটাও খুব ভালো হয়। সেটা বিশেষ দূরে যাওয়া দরকার নেই, আমরা দক্ষিণ ভারতের দিকে তাকালে দেখতে পারি। মালায়ালাম ছবির কথা যদি বলি, অনেকদিন ধরে ওরা লিড দিয়ে যাচ্ছে, এখনো অনেক ভালো ভালো কাজ হয়েছে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সেই মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির যে মালায়ালাম যে আপনার কেরালার যে ছবি, যেটা কেরালার ছবি বলে, এখনকার ইয়ং প্রজন্ম এরা দেখি যে ওই ছবিগুলি দেখে বেশি, টেকনিক্যালি এত অ্যাডভান্সড, এবং ওখানে ভালো ভালো ছবিগুলো তৈরি হয়। কিন্তু যুদ্ধের পরে খুবই মানে হতাশাজনক এবং মর্মান্তিক ব্যাপার হচ্ছে জহির রায়হান মারা গেলেন স্বাধীনতার পরপরই। আলমগীর কবির একা যতটুকু পারলেন করলেন। ধীরে ধীরে দেখা গেল আস্তে আস্তে শিক্ষিত সমাজ কিন্তু দূরে সরে যেতে লাগলেন, এবং 90-এর দশকে দেখা গেছে, আপনি খোলাখুলি বলতে বললেন বলেই বলছি, ঢাকার যে মাস্তান যে সমাজ ওরা এসে ঢুকলো। একজনের নাম বলেই যা হওয়ার হবে, দীপজল, একটা উদাহরণ দিলাম আপনাকে। এদের হাতে টোটাল ফিল্ম ইন্ডাস্ট্রিটা চলে গেল। এফডিসির আস্তে আস্তে যারা ভালো পরিচালক ছিলেন তারা দূরে দূরে সরে গেলেন, আর রাজনৈতিক এক ধরনের একটা খারাপ একটা বাতাবরণ তৈরি হলো। অশ্লীল এবং কদর্যপূর্ণ চলচ্চিত্রে ভরে গেল পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি। মানুষজন সিনেমা হলে যাওয়া বন্ধ করে দিল, সিনেমা হলগুলো একে একে বন্ধ হয়ে গেল। ভালো ছবিও এই মাঝামে 80-র দশক, 80 থেকে কিন্তু বাংলাদেশে দেখা গেছিল 79 সাল থেকে অনেকগুলো ভালো ভালো ছবি তৈরি হচ্ছিল। আমজাদ হোসেনও মাঝামাঝি ধরনের কিছু ভালো ভালো ছবি তৈরি করছিল। সূর্য যুগল বাড়ি, মিলের গোয়েন্দা বাহিনী, বা এরকম করে ধরতে ধরে যদি আর একটু পরে, কয়েক বছর পরে সেই অফ ট্র্যাকের মোর্শেদ ভাই, তানভীর ভাই এদের হাতে, তারেক ভাইদের হাতে যে বিকল্প ধারা চলচ্চিত্রটা তৈরি হচ্ছে, 79 থেকে 90 পর্যন্ত খুবই একটা মানে সক্রিয় এবং শক্তিশালী একটা চলচ্চিত্র প্রবাহ তৈরি হয়ে গেছিল আমাদের দেশে। সেটা আস্তে আস্তে নষ্ট হতে থাকলো 90-এর পর থেকে, যখন কিনা বাংলাদেশে যেটা আমরা বলি যে গণতন্ত্র পুনরুদ্ধার হলো, সে তখন থেকে আমাদের দেশে চলচ্চিত্র শিল্প হারিয়ে যেতে লাগলো। আমাদের যদি নাটকের দিকে তাকাই, নাটকের যেভাবে উন্নতিটা হয়েছে, সিনেমা কিন্তু একদম পিছিয়ে পড়েছে। এখন তো বাংলাদেশে আমি বলবো কোনো সিনেমা নেই। 90টা সিনেমা হল ছিল করোনা শুরু হওয়ার আগে, এখন তার অর্ধেক খোলা হয়নি। চট্টগ্রামে এখন মাত্র একটা সিনেমা হল, ঢাকাতে মানে 7-8টা সিনেমা হল আছে। তাহলে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি নেই, এফডিসিতে কোনো ছবি তৈরি হচ্ছে না, এবং যে মাঝে মাঝে 2-1টা ছবি হচ্ছে তৈরি হচ্ছে, কখনো কখনো 10-12টা ছবি তৈরি হচ্ছে, মানে টোটালি তার মধ্যে 3-4টা ছবি যে ভালো হচ্ছে না তা বলা যাবে না, কিন্তু এগুলো ঠিক মতন দর্শকদের কাছে পৌঁছচ্ছে না। কাজে খুবই মানে অবস্থান, যেটা বলতে বললেন, খুবই করুণ অবস্থা বাংলাদেশের, একদম মানে কি বলবো, খাদের কিনারে চলে গেছে আমরা। আচ্ছা, মানে খাদের কিনারে গেলে মানে দেয়ালে পিঠ থেকে গেলে বলা হয়ে থাকে যে মানুষ ঘুরে দাঁড়ায়, মানুষ ঘুরে দাঁড়ায়। তো আমি বললাম আমরা খাদের কিনারে, যে আমরা কোনো মুহূর্তে পড়ে যাবো আমরা। আমরা আশা করছি যে এটা ঘুরে দাঁড়াবে। হ্যাঁ, কিন্তু ঘুরে দাঁড়াতে তো স্বেচ্ছায় স্বয়ংক্রিয়ভাবে হবে না, তার জন্য কিছু করণীয় রয়েছে, রাষ্ট্রের রয়েছে, আমাদের ব্যক্তিগতভাবে রয়েছে, সংগঠনগুলো রয়েছে, সমাজের রয়েছে। কি করা যেতে পারে এই বাংলা চলচ্চিত্রকে সত্যিকার অর্থেই যদি আবার তার পূর্ব গৌরব ফিরিয়ে দেওয়া যায়, বা একটা নতুন যাত্রা পথে তাকে আবার যদি ধাবিত করানো যায়, কি করা উচিত বা কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার তো একেবারে মাঠের অভিজ্ঞতা দীর্ঘদিনের, সেই অভিজ্ঞতার আলোকে আপনি যদি কিছুটা আলোকপাত করতেন। সেই বিশাল বিশাল সিনেমা হলের কিন্তু এখন প্রয়োজনীয়তা নেই। সে বড় বড় কলকাতাতেও গিয়েও আমি দেখলাম, না, সম্প্রতি কিন্তু কলকাতা সিনেমা গিয়েছিলাম। হলে, সিনেমা হলের আগে তো সিনেমা থাকতে হবে। ছবি হওয়ার জন্য সিনেমা, আমরা কি করতে পারি আসলে, ভালো ছবি হওয়ার সেটাই জন্য সেটাই বলছি, মোটামুটি? সেটাই বলছি আমি। হুম। আমি পিছন দিকে হাঁটলে কিন্তু হবে না, প্রযুক্তি যেদিকে যাচ্ছে আমাকে ওদিকে যেতে হবে। এখন সিনেমা একই একটা আর্ট এবং ইন্ডাস্ট্রি, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর্ট এবং ইন্ডাস্ট্রি দুটোই। ইকোনমিক্স এর ব্যাপারে যদি বলেন,
তাহলে হচ্ছে কি প্রোডাকশন হবে তখনই যখন তার ডিমান্ড থাকবে, যখন তার সাপ্লাই থাকবে, তখন কিন্তু আপনি যেটা বললেন যে সিনেমা যদি না থাকে তাহলে সিনেমা হল হবে। এইখানে কথাটা আপনাকে অন্যভাবে বলতে হবে। আপনার যদি দর্শকদের কাছে যদি বাংলাদেশের সিনেমার যদি কোনো আগ্রহ না থাকে, কোনো চাহিদা যদি না থাকে, সেটা যদি সরবরাহ না হয়, সরবরাহ হবে কোথায়? সিনেমা হলে। তাহলে আপনি সিনেমা বানিয়ে করবেনটা কি? আপনি সিনেমা বানালেন অনেক কষ্ট করে। একটা এই যে আমাদের নবীন বন্ধুরা যে সিনেমা বানায়, তাদেরও একটা সিনেমা বানাতে 20-25 হাজার টাকা লাগে কমপক্ষে। সে মোবাইল ফোন দিয়ে বানিয়ে সে ল্যাপটপ এডিট করুক, যেভাবে করুক, অনেক ইজি হয়ে গেছে ব্যাপারটা। কিন্তু তারপরেও সে যদি তার 8 ঘন্টার ছবিটা কোথাও দেখাতে পেত, অফ ট্র্যাকের কোন একটা সিনেমা হলে বা কোন একটা বড় একটা জায়গায়, কোন একটা অডিটোরিয়ামে, তাহলে তো অন্তত 100 জন লোক হলে তার ছবিটা দেখতো সারাদিনে। তাহলে কিছুটা ফিডব্যাক সে পেত। টাকা না পেলেও তার ছবিটা 100 জন লোকে দেখেছে, এই ফিডব্যাকটাও পেত। কিন্তু এখন তো সেটা নাই। এখন তো আপনি অনুদান দিচ্ছেন। বাংলাদেশ সরকার এবছর প্রচুর অনুদান দিয়েছে এবং এখানেও অনুদানের প্রসঙ্গে আমরা আসবো না, না, কিন্তু আপনি যে বললেন করণীয় কি, হ্যাঁ করণীয় কথা হ্যাঁ বলছি আর কি। না মানে অনুদান দিলে হবে না তো, হুম। অনুদান দিলে হবে না। এখন যেটা বারবার ইদানিং বলা হচ্ছে, না, আমি আপনাকে একটু অত থামাই। আপনি বড় বলছেন যে অ্যাডমিস আপনি বলছেন যে ছবি যদি চাহিদাই নাই থাকে আমাদের দর্শকদের কাছে, আমার কতটা চাহিদা থাকবে না, এটা খুবই স্বাভাবিক যে একজন মানুষ তার নিজের দেশের ছবি, নিজের সংস্কৃতির ছবি, নিজের গল্পটা, নিজের নায়ক নায়িকা অভিনেত্রীর দিকে দেখতে চাইবে, এটা খুবই স্বাভাবিক আর কি। অর্থাৎ আপনি যেটা বলতে চাইছেন যে আসলে চাহিদাটা চলে গেছে, কারণ যা ছবি তৈরি হচ্ছে সেটা তাদের সেই ক্ষুধা মেটাচ্ছে না। তাদের বিনোদনের ক্ষুধাই বলেন, তাদের শিল্পের ক্ষুধাই বলেন, তাদেরকে হয়তো সেই ক্ষুধাটা মেটাচ্ছে না, ফলে তাদের নিচ্ছে মন না। উঠে গেছে বাংলাদেশের ছবি থেকে। ফলে আমাদের সমাধানটা খুঁজতে হবে যে ওই রকম ছবি তৈরির ক্ষেত্রে সমাধানটা খুঁজতে হবে। যত বেশি করে এরকম ছবি তৈরি হবে, দেখানোর ব্যাপারটা হয়তো বা এখন এত বড় সমস্যা না। এখন তো অনেকে অনলাইনে দেখানো যায়, ইউটিউবে দেখানো যায়, ছোট ছোট পরিসরে ছবি দেখানো একেবারে অসম্ভব নয়। কিন্তু আগে তো সেরকম দেখানোর মতো, মানুষকে আকৃষ্ট করার মতো ছবি তৈরি হতে হবে। সেইটা কিভাবে করা যেতে পারে বা কেন হচ্ছে না সেরকম ছবি? সেটা হচ্ছে না প্রযুক্তির কারণে। কিন্তু আপনি যেটা বললেন, এখন ওটিটি প্ল্যাটফর্ম চলে আসছে, ওখানে দেখানো যাচ্ছে। ইউটিউবের কথা বললেন আপনি, তারপর বিভিন্ন রকমের অ্যাপস আছে বা গ্রুপও তৈরি হয়েছে না অনেকগুলো। হুম লাখ বেল কি একটা গ্রুপ আছে, সেটার সাথে আপনি নিজে যুক্ত। হুম হ্যাঁ, দেখানোর অনেক সুযোগ আছে সেটা। বা কারো যদি কোনো বড় একটা ড্রয়িং রুম থাকে, সেখানেও প্রজেক্টর মেশিন দিয়ে দেখানো যায়। হুম কিন্তু সেটা হচ্ছে, এখন তো আপনি 35 মিলিমিটারের বিশাল বিশাল ক্যামেরা দিয়ে, সেই মোটা মোটা রিল দিয়ে ছবি বানানোর সুযোগ নেই। এফডিসি যেটা যেটা এখনো পর্যন্ত আমাদের দেশের একমাত্র চলচ্চিত্র কারখানা, সেটা 100% অ্যানালগ রয়ে গেছে রে ভাই। ওটা ডিজিটালাইজ করতে হবে, কোনো বিকল্প নাই তো। এখন আপনি যত অনুদান দিন, যত রাষ্ট্রীয় পুরস্কার দিন, যত সিনেমা হল করার জন্য শিল্প ঋণ দিন, আপনি যদি প্রযুক্তি যেদিকে যাচ্ছে আপনি যদি সেদিকে না যান, তাহলে আপনার হবে না। এবং সিনেমা হলের কথা বলি একটু। সিনেমা হল বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, যে 2-4টা কমিউনিটি যেগুলো আছে হল, যেগুলো সাপোজ আমাদের চিটাঙ্গে থিয়েটার ইনস্টিটিউট বা শিল্পকলা একাডেমি, এখানেও কিন্তু একটা ব্যবস্থা করতে হবে যে যেন কম টাকাতে ছবিগুলো দেখানো যেতে পারে, যতক্ষণ পর্যন্ত জাতীয় চলচ্চিত্র কেন্দ্র স্থাপিত হয়নি, যেটা নিয়ে এখন চলচ্চিত্র সংসদ কর্মীরা আলোচনা করছে। আমি আমার নিজের ছবিটা বাংলাদেশের দেখাতে আমার খুব কষ্ট হয়েছে। আমি কলকাতায় গিয়ে খুব সহজেই দেখাতে পেরেছি নন্দনে। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, 500 রুপি দিতে হয়েছে মাত্র আমাকে। 500 রুপি দিয়ে নন্দনে সে বড় হলটাতে আমি বিশাল অনেকগুলো লোকজনের সামনে দেখাতে পেরেছি। তার মানে আমাকে প্রযুক্তিগত যে উন্নয়ন এবং বর্তমান যে প্রযুক্তি, তার সাথে তাল মিলিয়ে ওভাবে ছবি তৈরি করতে হবে যাতে বিভিন্ন প্ল্যাটফর্মে আমি ছবিগুলো দেখাতে পারি। না, শুধু এটা তো একটা বড় বিষয় অবশ্যই, কিন্তু আপনি যেটা দিয়ে শুরু করেছিলেন আমার মনে হয় আমাদের সেখানেই ফিরে যেতে হবে। অর্থাৎ এই ছবির সঙ্গে, ছবি বানানোর প্রক্রিয়ার সঙ্গে আমাদের শিল্পী, সাহিত্যিক, সঙ্গীত ব্যক্তিত্ব, আমাদের যারা সমাজের চিন্তক রয়েছেন, তাদেরকে আবার যুক্ত করতে হবে, তাদেরকে আবার ফিরিয়ে আনতে হবে। তাহলেই বোধহয় হ্যাঁ, তাদের অংশগ্রহণের মাধ্যমে, তাদের দিক নির্দেশনায় ছবির মান উন্নত হবে। এবং মান উন্নত হলে দর্শক আকৃষ্ট হয়, এবং দর্শক আকৃষ্ট হলে আসবে। দেখানোর জায়গা ঠিকই বেরিয়ে আসবে, ঠিকই তৈরি হয়ে আসবে। সেই জায়গায় মনে দরকার আছে
আমাদের যারা ছবি তৈরি করছেন তাদেরকেও সেইভাবেই ওই পর্যায়ে যেতে হবে, পড়াশোনার ভিতর দিয়ে বলুন, ভালো ছবি দেখার ভিতর দিয়ে বলুন, আলাপ আলোচনার মধ্যে দিয়ে বলুন, নিজেদেরকেও বৌদ্ধিক মানটা ওই পর্যায়ে আসলে তুলতে হবে, যে এটা ছবি একটা শুধুমাত্র স্রেফ একটা কারিগরি জিনিস নয় বা স্রেফ একটা বিনোদনের জিনিস নয়, এটার আরো অনেকগুলো মাত্রা রয়েছে আর কি। যাই হোক, আমরা তো আর মানে যেমন একটু অনির্দিষ্ট। আমি আপনার প্রসঙ্গে বলি, হুম, 50-এর দশকে কলকাতায় যে ধরনের ছবি তৈরি হতো, হুম, হুম, 70-এর দশকে তো ভাবে ছবি তৈরি হয়। এখন কলকাতায় যে ধরনের ছবি হচ্ছে, যে টেম্পারামেন্ট, যে মেজাজের, কেমন যে নবীন দর্শকেরা, এরা মানিয়ে নিচ্ছে ওগুলোর সাথে। ওদের ওদের যে যে সোসাইটি, যেটা ওদের যে চাহিদা, ওদের যে টেস্ট, তার সাথে মিলে যাচ্ছে। এখন আপনি যদি এখনো বাংলাদেশে এখনো সে নায়ক নায়িকা ভিলেন নাকার ছবি হচ্ছে, হুম। কেন আপনি পকেটের পয়সা খরচ করে এগুলি দেখতে যাবেন? হ্যাঁ, বলুন। আচ্ছা। তো ঠিক আছে, আমরা ধীরে ধীরে এগোই আমাদের অন্যান্য প্রসঙ্গে। আপনি মাঝখানে প্রশ্ন তুলেছিলেন অনুদান বিষয়টা নিয়ে, এটা নিয়ে আসলে একটু কথা বলা দরকার। কারণ চলচ্চিত্র একটা বড় ব্যয় সাপেক্ষ মাধ্যম। এখানে অন্তত নতুন যারা আসবে, তরুণ যারা আসবে, তাদেরকে চাইলেই ওই পরিমাণ টাকা বা অর্থের যোগান দেওয়া সম্ভব না। সেক্ষেত্রে সরকার একটা উদ্যোগ নিয়েছে অনুদানের মাধ্যমে ভালো ছবির পৃষ্ঠপোষকতা করা। কিন্তু এই উদ্যোগটি আমরা প্রায়শই দেখছি খুবই বিতর্কিত হচ্ছে। উদ্যোগটি ঠিক যতটা প্রত্যাশিত সুফল আনার কথা ছিল আনছে না। শুধু তাই নয়, এটা এখন পুরোপুরি একটা প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেছে, এটা প্রশ্নবিদ্ধ হচ্ছে এই পুরো প্রক্রিয়াটি। এইটা কেন হচ্ছে এবং এর সুফলটা কেন আমরা পাচ্ছি না এবং কিভাবে আমরা সেটা নিতে পারি বলে আপনি মনে করেন? খুবই জরুরি একটা প্রশ্ন, সেটা হচ্ছে, আমি একজন চলচ্চিত্র সংসদ কর্মী, আপনিও। এই যে অনুদান, আর্কাইভ, ইনস্টিটিউট, তারপরে হচ্ছে গিয়ে আপনার সেন্সর বোর্ড, ভার্সিটিতে যে পড়ানো হচ্ছে, সবগুলি কিন্তু বাংলাদেশের ফিল্ম সোসাইটি মুভমেন্টের যারা কাজ করেছেন এরা বলে আসছেন। অনুদানটা কিন্তু আমাদের দাবি ছিল সে অনেক আগে থেকে। আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, খসরু ভাই, এরা দাবি করে আসছেন, আলমগীর কবির, আমরা করেছি, অনেক মিছিল মিটিং করেছি, ঢাকাতে হয়েছে, চিটাগাং হয়েছে। তাহলে অনুদানটা দেওয়ার কথা ছিল শিল্পধর্মী চলচ্চিত্র নির্মাণের জন্য, একদম পরিষ্কার যে ব্যাপারটা। আপনি কেন যারা বাণিজ্যিক ছবি তৈরি করেন, যারা সিনেমা হলে ছবিটি রিলিজ করে কোটি কোটি টাকা কামাই করবেন, এদেরকে কেন অনুদান দেবেন? এরা তো একদম 100% ব্যবসা করার মানসিকতা নিয়ে সিনেমা তৈরি করতে আসছে। আর আমি গেছি তো, আমি যেটুকু জানি সেই জিনিসগুলো জানানোর জন্য, এবং একটা সামাজিক দায়বদ্ধতার দিক থেকে, শতভাগ সামাজিক দায়বদ্ধতার দিক থেকে ওদের তো সেরকম সামাজিক দায়বদ্ধতা নেই। তাহলে গত বছর এবং এবছর যাদেরকে অনুদান দেওয়া হয়েছে, তার মধ্যে 70% হচ্ছে বাণিজ্য ধর্মী চলচ্চিত্র যারা তৈরি করেন তাদেরকে দেওয়া হয়েছে। তারা তো অনুদানের যে মূল যে নীতি যেটা ছিল, যেটা এরশাদ আমলে যেটা করা হয়েছে, জিয়াউর রহমানের আমলে যেটা করা হয়েছে, বর্তমান সরকার গণতান্ত্রিক সরকারের আমলে এসে কেন সে কাজটা করা হবে? সূর্যদুগল বাড়িকে দেওয়া হলো, দহনকে দেওয়া হয়েছে, ওই এমিলের গোয়েন্দা বাহিনীকে দেওয়া হলো। তাহলে এই ছবিগুলি কিরকম? আর এখন যে বাণিজ্যিক ছবি, আপনি এই বছরের লিস্টটা দেখলেই দেখবেন, ওখানে সব এফডিসির সেই বাণিজ্যিক চলচ্চিত্র নির্মাতাদের অনুদানের টাকা দেওয়া হয়েছে। আর কিছু কিছু টাকা হয়তো এদিক ভালো কয়েকজন চলচ্চিত্র পরিচালক হয়েছে। এটা তো অনুদানের নীতি হতে পারে না। অনুদান তো দেবে তাদের যাদের আর্থিক সঙ্গতি নেই, কিন্তু যার মেধা আছে। সেই মেধাটা বিচার করবেন কি করে? কারণ আপনার কাছে চিত্রনাট্য জমা দেওয়া হচ্ছে, আপনি সেই অনুদান কমিটিতে সেরকম কি বলে বোঝা, কি বলবো যারা সমাজদার লোক রাখুন, যে চিত্রনাট্যটা পরে বুঝবে যে এটা ভালো হবে কিনা। কেন আপনি ওই সাকিব খান এবং বুবলির কোন একটা ছবিকে অনুদান দিতে যাবেন? কোন যুক্তিতে? বলছে কি যে সিনেমা চলচ্চিত্র সংরক্ষণের জন্য। চলচ্চিত্র সংরক্ষণের ব্যাপারটা শুরু হয়েছে সেই 1972 সাল থেকে, বঙ্গবন্ধুর আমল থেকে। এটা যদি 50 বছর ধরে যদি শুধু এটাকে লালন পালনই করতে হয়, তাহলে এটা বড় আর হবে কখন? হুম। কখন এটা বড় হবে? এই যে প্রশ্ন না, এটা এটা তো অনুদানের ব্যাপারটা আমার হ্যাঁ, বলতে। এটা এটা একটা বড় বিষয় বটে, কিন্তু এছাড়া সঙ্গে আরো ছোট ছোট অনেকগুলো সমস্যা রয়েছে, নীতিমালার মধ্যেও আচ্ছা, সমস্যা রয়েছে। এই যে স্বজনপ্রীতির ব্যাপারটা আছে, রাজনীতি হ্যাঁ, তোষণের ব্যাপার আছে। সেটা এছাড়াও তাদের হ্যাঁ, চিন্তার মধ্যেই হ্যাঁ, গলদ রয়েছে। যেমন তারা একটা চিন্তা। ছবি অনুদান দিয়ে বলে যে 9 মাসের মধ্যে এটা তৈরি করতে হবে, এবং তৈরি না, এবং এটা আদৌ সম্ভব কিনা তার সম্ভবত তো যাচাই করে দেখা সবসময় চাইলেই হয় না। এবং তারা যে পরিমাণ টাকাটা দেয় অনুদান, সেটা তো একটা ছবি করার জন্য যথেষ্ট নয়, তাকে অন্য প্রযোজক খুঁজতে হয় আর অন্য জায়গাতে টাকা তাকে ব্যবস্থা করতে, সেটা সে করতে পারছে কি পারছে না,
ওই নজরদারিত্ব নেই, ফলে তারা দেরি করছে বা করতে পারছে না, অসম্পূর্ণ রয়ে গেছে। সব মিলিয়ে আসলে টাকাটা কিন্তু ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ঠিক কাজে লাগছে না। এটা আসলে অপচয়ই হচ্ছে আমাদের গোটা দেশে, যেভাবে অপচয় হচ্ছে প্রতিটি ক্ষেত্রে, এখানেও বোধহয় এটা মানে মোটামুটি অপচয়ের খাতেই বেশি যাচ্ছে আর কি। আমরা আরেকটি আলোচনায় যাই। আপনার খানিকটা আগের প্রশ্নের ইঙ্গিত ধরে আপনি বলছেন যে কলকাতায় 70-এ তো সেরকম ভালো ছবি হতো না, এরপরে আবার কিভাবে হওয়া শুরু হলো। এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করার পরে কেউ কেউ বলছেন যেটার পেছনে সত্যজিৎ ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট একটা বিরাট ভূমিকা রয়েছে। অর্থাৎ এক ঝাঁক তরুণ নতুন পরিচালক, নির্মাতা, কলাকুশলী, কারিগরি দক্ষতা সম্বন্ধ ব্যক্তি, এরা সব বেরিয়ে এসছে এবং সবাই মিলে তারা এই ছবি নির্মাণে একটা নতুন ধারা এবং নতুন বিপ্লবের মতোই এনে নিয়েছে। এবং তারা তখন সময়টাকে ধরতে পেরেছে, যারা তারা যদি এই প্রজন্মের, তারা জানে এই প্রজন্মের দর্শকদের কি চাহিদা কোন বিষয় নিয়ে। তো আমাদেরও কিন্তু আসলে আহ, সেই ধরনের ইনস্টিটিউট ইত্যাদি খুব দরকার ছিল আগে থেকেই, কিন্তু তা হয়নি। কিন্তু শেষ পর্যন্ত ধীরে ধীরে হলেও শুরু হয়েছে। আমাদের একটা সিনেমা অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট তৈরি হয়েছে, অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে ফিল্মের ডিপার্টমেন্ট রয়েছে। আপনি যেমন নাট্যকলা বিভাগে পার্ট টাইম পড়ান, সেখানেও রয়েছে। অর্থাৎ একটা প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু তার সুফলও কিন্তু যে খুব একটা আমরা পাচ্ছি তা নয়। কেউ কেউ বলে যে ইনস্টিটিউটগুলো ঠিকঠাক মতো চলছে না, ভালো শিক্ষক নেই। আপনার কি মনে হয় মানে এইগুলাকে কিভাবে আরো কার্যকর করে তোলা যায়, কার সুফলটা কিভাবে আমরা পেতে পারি? কারণ চলচ্চিত্র একটা বড় মাধ্যম, কারিগরি মাধ্যম, যেমন এখানে অন্যান্য অনেক কিছু তাকে শিখতে হবে। শুধু আবেগ দিয়ে এবং শুধুই বোধহয় দায়বদ্ধতা দিয়ে করা এখন আর সম্ভব নয়। তো এই প্রতিষ্ঠানগুলোকে বা এই 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 কার্য তৎপরতাগুলোকে কিভাবে আর একটু অর্থবহ করে তোলা যায়, যার সুফল যেন আমরা পেতে পারি অদূর ভবিষ্যতে? ধন্যবাদ আপনাকে। আর সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটে গেছিলাম আমি, তার সাথে তাহলে আমি আমাদের দেশে চলচ্চিত্র শিক্ষণের ব্যাপারটা কিন্তু পাকিস্তান আমল থেকে শুরু, আলমগীর কবির সাহেবের হাতে। আচ্ছা, পরে উনি নিজে একটা ফিল্ম ইনস্টিটিউট চালাতেন। পরে তানবীর ভাই, তানবীর মোকাম্মেল বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট চালু করলেন। তার বেশ কিছুদিন আগে বাংলাদেশ টেলিভিশনের ফিল্ম ইনস্টিটিউট চালু হয়েছে। তার মানে প্রশিক্ষণ বা শিক্ষার ব্যাপারটা কিন্তু চলছে। আবার একদম যে 100% যে বিফলে গেছে তাও না, শতভাগ বিফলে যায়নি। যেমন মোর্শেদ ভাই বা তানবীর ভাইয়েরা কিন্তু সিনেমা শিখেছেন আলমগীর কবির সাহেবের সেই স্কুলিং এর মধ্যে দিয়ে। আচ্ছা, তানবীর ভাই নিজে চালান, সেখান থেকে কিন্তু আমার সাথে অনেকের পরিচয় আছে, অনেকেই বেরিয়ে আসছেন ওখান থেকে, তানবীর ভাই ফিল্ম ইনস্টিটিউট থেকে। আচ্ছা, ঢাকাতে যে ফিল্ম ইনস্টিটিউট যেটা আছে, বাংলাদেশ সিনেমা ফিল্মও বলা, এটাকে সিনেমা অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট বলা হচ্ছে, যেহেতু বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট নামে তানবীর মোকাম্মেলের একটা ইনস্টিটিউট আছে। এখন ওখানে যারা পাশ করে বের হচ্ছে, কয়েকজনের সাথে আমার যোগাযোগ হয়েছে, এরা কয়েকটা কাজ করেওছে নিজেরা, এবং এর মধ্যে একজন এবছর অনুদান পেয়েছে। এতে কিন্তু বেশ ভালো, এদের কাজ ভালো। এখন আপনি ফিল্ম ইনস্টিটিউটে পড়তে যাবেন, এটা কিন্তু অ্যাকাউন্টিং পড়তে যাওয়া বা ওই কেমিস্ট্রি পড়তে যাওয়ার মতন ব্যাপার না, একটা সম্পূর্ণ কিন্তু পার্থক্য আছে। আপনার ঘটেও কিছু থাকতে হবে, কিন্তু মাথাতে মাথাতে কিছু থাকতে হবে, শিল্প বোধ থাকতে হবে, আপনার চলচ্চিত্র বোধ থাকতে হবে, কিছুটা তৈরি হতে হবে আপনাকে আগে থেকে, ওখানে যাওয়ার আগে থেকে। তারপর আপনি ওখানে গিয়ে ব্যাপারটা আরো শানিত করবেন। আপনি কি, আমি এখন কিছুই জানি না, আমি বিকম পাস করলাম, ডেবিট ক্রেডিট মুখস্থ করে আমি এখন পুনা ফিল্ম ইনস্টিটিউটে গিয়ে করবোটাকে? আমাকে তো আগে চলচ্চিত্রের প্রতি যে ভালোবাসা, যেটা ওটা হচ্ছে প্রথম শর্ত, এবং তার কিছুটা চর্চা আমাকে থাকতে হবে। এখন ঢাকাতে যেটা হচ্ছে, অনেকে কিন্তু এমনি এমনিও গিয়ে শিখছে সেখানে, জাস্ট একটা পড়াশোনার মতো সার্টিফিকেট নেওয়া। অনেকে টেলিভিশনে চাকরি করার লোভেও যাচ্ছেন এবং ওখান থেকে পাস করে টেলিভিশনে কাজও করছেন অনেকে, এরকম অনেককে চিনি। পড়ানোর যে ব্যাপারটা বললেন, ওখানে এটা যাদেরকে দিয়ে পড়ানো হচ্ছে চলচ্চিত্রের বাইরের লোক বেশি। কিছু কিছু আছেন অভিনয় শেখান, বড় অভিনেতা আছেন, ক্যামেরা কাজ শেখান, আমাদের পঙ্কজ দা আছেন, ডিরেকশন শেখান, সেখানেও আছেন। কিন্তু ঢাকাতে নয় নয় করেও এখনো অনেক আপনার ফিল্ম সম্পর্কে মানে পণ্ডিত লোক বেশ কয়েকজন আছেন এখনো ঢাকাতে। এটা কয়েকজন নাম বললো তো দোষের কিছু নেই, মুর্শিদ ভাই আছেন, তানভীর ভাই, তাম্বানজারে হাসান, মুরাদ, এরকম অনেকেই আছে, কিন্তু ওইভাবে কিন্তু যুক্ত না। আর যেটা সবচেয়ে বড় দুঃখের ব্যাপার, সেটা হচ্ছে খরচটা কিন্তু অনেক বেশি। আমি আমার ইউনিভার্সিটি থেকে
পাশ করে অনেকে ওখানে প্রত্যেকেই দেখা নিম্ন মধ্যবিত্ত ছেলে, সাধারণত উচ্চবিত্ত পরিবারের ছেলেরা কিন্তু এই সমস্ত ব্যাপারে, এই শিল্প সাহিত্যের ব্যাপারে তেমন অগ্রগতি হন না। মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা বেশি আসে, কিন্তু ওখানে যে টাকার যে ব্যাপার, তাদের পক্ষে অত টাকা দিয়ে ওখানে পড়া। আর ধরুন চট্টগ্রাম থেকে কেউ যদি যায়, সবার যখন আত্মীয় স্বজনের বাড়ি আছে ঢাকাতে, তা না, তাকে কোনো জায়গায় মেস করে থাকতে হচ্ছে, তার এবং তার খাওয়া দাওয়ার খরচ, ওগুলি পরেও যে টিউশন ফি দিতে হচ্ছে ওখানে, এটা কিন্তু বিশাল অঙ্কের। এইগুলি করে এত ঝামেলার কারণে অনেকে ইচ্ছে থাকলেও পড়তে পারছে না। ব্যাপারটা সরকারি আর 5টা ইনস্টিটিউটের মতো হয়ে গেছে। ভালো টিচার নেই, ভালো সিলেবাস নেই, ভালো একটা লাইব্রেরিও এখনো গড়ে ওঠেনি। যে কাজটা, যেটুকু কাজ আমার মনে হচ্ছে যে অনেক অনেক বেশি কাজ তানভীর ভাইয়ের ফিল্ম ইনস্টিটিউটে হয়, সরকারি ফিল্ম ইনস্টিটিউটের চাইতে। যে কারণে যারা পাস করে বেরোচ্ছে, এদের ভিতরে যারা আগে থেকেই এই চর্চাটা ছিল তারাই ভালো কাজ করছে। বেশিরভাগই কিন্তু জাস্ট এমনি পাস করে বেরোচ্ছে, আর কিছু না, একটা সার্টিফিকেট পাচ্ছে এটুকু। না, আপনি বললেন ঠিকই আছে, অনেকগুলো সমস্যার কথা বললেন, কিন্তু একটি সমস্যা বোধহয় আমাদের খেয়াল রাখা উচিত। আপনি বললেন যে মাথায় কিছু থাকতে হবে, অথবা তাদেরকে প্রস্তুত হয়ে আসতে হবে। তো প্রস্তুতির কাজটা কিন্তু চলচ্চিত্র সংসদগুলোই একসময় করেছে। হ্যাঁ, চলচ্চিত্র নিয়ে আলোচনা, চলচ্চিত্র দেখানো, চলচ্চিত্র বিষয়ে পত্রিকা বার করা, প্রকাশ করা, হ্যাঁ, একটা বেশ বড় একটা কর্মী বাহিনী কিন্তু তৈরি হয়েছিল, এবং যারা আমাদের বাংলাদেশের চলচ্চিত্রকে আজকের পর্যায়ে নিয়ে এসছে। এখন চলচ্চিত্র সংসদ আন্দোলনকে আমার তো মনে হয় যেন কার্যত নিষ্ক্রিয়ই মনে হয়। ঢাকায় বলেন, চট্টগ্রামে, সেই অর্থে তো তাদের কর্মকাণ্ড দেখা যাচ্ছে না, এবং তাদের খুব একটা প্রভাবও নেই সমাজে সেই অর্থে। এবং এটা হয়তো বা স্বাভাবিকই, বর্তমানের যে বাস্তবতা, বর্তমানের যে সময় যে পাল্টে গেছে, হ্যাঁ, সেই কারণে হয়তো এটাকে ঠিক আগের মতো করে আর চালানো যাবেও না। অর্থাৎ তাকে হালনাগাদ করতে হবে, তাকে প্রাসঙ্গিক করে তুলতে হবে, তাকে যুগের সঙ্গে মিলিয়ে চলতে হবে, এই তরুণ প্রজন্মকে আকৃষ্ট করার মতো কর্মসূচি তাকে থাকতে হবে। তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি যদি এখনো চট্টগ্রামে একটা চলচ্চিত্র সংসদের হাল ধরে রেখেছেন, কিভাবে এই চট্টগ্রামে সারা দেশে চলচ্চিত্র সংসদ আন্দোলনকে আরো প্রাসঙ্গিক, আরো প্রয়োজনীয় এবং আরো সমকালীন করে তোলা যেতে পারে, বা করা উচিত কিনা, আপনি কি মনে করেন? এখানে একটা বড় ধরনের জেনারেশন গ্যাপও তৈরি হয়ে গেছে। সেটা হচ্ছে স্বাভাবিকভাবেই বেশ আমাদের পরে আরো বেশ কয়েকটা প্রজন্ম চলে আসছে, ওদের টেম্পারামেন্টটা আমরা খুব একটা বুঝতে পারছি না, এই একটা ব্যাপার। আর আমরা যখন ফিল্ম সোসাইটি করতাম, আমাদের কিন্তু একটা সোশ্যাল ভ্যালু ছিল এরকম, যে আমাদের সাথে বন্ধুত্ব করলে বিভিন্ন দেশের ছবিগুলো দেখতে পাবে, সে চলচ্চিত্র সংসদের সদস্য হয়ে হোক বা তার কাছ থেকে একটা কার্ড পেয়ে। কারণ তখন সিনেমা দেখাটা খুবই একটা মানে কষ্টকর ব্যাপার ছিল। সেটা আপনিও যখন ঢাকায় গেলেন চট্টগ্রাম থেকে, আপনিও তখন চট্টগ্রাম চলচ্চিত্র সংসদ হয়ে অনেক কাজ করেছেন, সোভিয়েত কালচারাল সেন্টারের সাথে যাওয়া, আপনি যেতেন ভারতীয় দূতাবাসে যাওয়া। তার মানে কথাটা বলছে এই কারণে, দূতাবাস নির্ভর ছিল ব্যাপারটা। দূতাবাসগুলোকে আমরা রিকোয়েস্ট করতাম, এরা ছবি আনতো, তখন আমরা দেখাতাম। এবং এত এত মিলনায়তন ঢাকাতেও ছিল না, চট্টগ্রামে ছিল না। ওদের যে কারো কারো বড় কোনো রুম ছিল বা কারো কারো অডিটোরিয়াম ছিল, ওখানে দেখানো হতো। এবং অনেক রকমের বায়নাক্কা থাকতো ওদের, এই বায়নাক্কাগুলি মিটিয়ে তারপর আমাদেরকে কাজ করতে হতো। এ তো এখন যেটা ব্যাপারটা হয়েছে, আপনি যদি আপনার মোবাইলে একটা টিপ দিলেই আপনি যে কোনো ছবি, সেই কুরুসাওয়ার ছবি হোক, সত্যজিতের হোক বা নোলানের হোক, সাম্প্রতিক ছবিটা আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা, তারা কষ্ট করতে হচ্ছে না, কোনো চলচ্চিত্র সংসদের সদস্য হতে হচ্ছে না। তাহলে একটা একটা চলচ্চিত্র সংসদের প্রয়োজনীয়তা কি? হ্যাঁ, আগে সেই ক্রেজটা কিন্তু নেই। আগে আমরা যখন ফিল্ম সোসাইটি করতাম তখন যে ক্রেজটা ছিল এখন নেই, যে কারণে সদস্যের সংখ্যা এখন কম, চলে গেছেন অনেকে। সবচেয়ে বড় কথা, ডেডিকেশনটাও নেই। তারপরেও একটা প্রয়োজনীয়তা আছে, সেটা হচ্ছে এটা শব্দটাকে বলা হয় ফিল্ম সোসাইটি। সোসাইটি বলা হচ্ছে একটা সমাজ। তাহলে এখানে অন্তত 10 জন লোক, সে ইয়ং জেনারেশনের হোক কি আমাদের মতন বুড়োদের হোক কিংবা আমাদের চাইতে সিনিয়রদের হোক, 10 জন লোক একসাথে বসে তার ভাবনা চিন্তার অংশীদারিত্ব করার জন্য তার একটা প্লেস দরকার। একসঙ্গে বসে, হ্যাঁ সেটা হতে পারে, সেটা অফিস ভাড়া নিয়ে করতে হবে তেমন কোনো কথা নেই, সেটা কারো বাসাতেও হতে পারে। সেটা সেরকম আমরাও তো ফিল্ম সোসাইটি যখন করতাম, কিছুদিন আমাদের বাসায়, আমার বাসায় ছিল, কিছুদিন পিন্টুর বাসায় ছিল। তো আমরা এখনো একটা অফিস নিয়ে, চলচ্চিত্র কেন্দ্রের অফিস নিয়ে চালাই। আগের মতন সেরকম ক্রেজ নেই, ইয়ং জেনারেশনের সংযুক্তি খুব কম। তবে এক্ষেত্রে যেটা ব্যাপার, সেটা হচ্ছে আমার মনে হয় এখন যেটা করোনার কারণে যেটা হলো, বিভিন্ন রকমের অনলাইন
যে ক্লাসগুলো হচ্ছে, বিভিন্ন রকম অনলাইনে সেমিনার হচ্ছে জুমের মাধ্যমে, এইগুলো বাড়িয়ে দেওয়া যেতে পারে। তারপর মেকিং এর জন্য উদ্বুদ্ধ করানো, এবং মেকিং ও তো আমার কোন খুব কষ্টকর ব্যাপার না। সে যা অক্টোর 1933 সালে বলা কথাটা এখন আমার মনে হয় ফলপ্রসূ হয়ে গেছে। এখন সিনেমা বানানো খুব সহজ ব্যাপার। আপনি 50,000 টাকা খরচ করলেও কষ্ট সৃষ্টির ছবি একটা বানিয়ে ফেলতে পারবেন, অনেক দিকে কৃচ্ছতা সাধন করে। তো এই হচ্ছে ব্যাপার। তবে এক্ষেত্রে বড় একটা ভূমিকা রাখতে পারে এখনো, যেটা মনে করি, প্রকাশনা ক্ষেত্রে, লেখালেখির ক্ষেত্রে একটা পত্রিকা বের করা, একটা ম্যাগাজিন বের করা। তারপরে হচ্ছে কি আপনার সিনেমা দেখানোর যে ব্যাপারটা, যে যদি সম্ভব হয় ওদের যে রুমগুলো আছে সেই রুমগুলোতে, যেহেতু যদি হলে ভাড়া করে দেখাতে গেলে দেখা যায় অতজন লোক আসে না, ওখানে দেখানো। সাপোজ এই কিছুক্ষণ আগে যেটা বললাম যে কোনো তরুণ বন্ধু যদি অনেক কষ্ট এসেছে 30,000 টাকা দিয়ে সে যদি একটা ছবি বানায়, সে দেখানোর কোনো সে জায়গা নেই, তাহলে এখনো একটা ফিল্ম সোসাইটি সেটা দেখানোর জন্য মাধ্যম হয়ে থাকতে পারে। আর লেখালেখির, হ্যাঁ, চলচ্চিত্র যে লেখালেখির যে চর্চাটা, যেটা আমাদের দেশে একদম শূন্যের কোটায় বলতে গেলে, সেটা আপনি মনে পরে একটা প্রশ্ন করবেন হয়তো, না আমি পরেই আমি করব, বলবো। কিন্তু আমরা মনে হয় হ্যাঁ, এখানে আমাদের এটা তো মেনে নিতেই হবে। আমি যেটা বললাম যে পরিবর্তিত সময়, অর্থাৎ এখন ছবি দেখার মেনে জন্য আর ফিল্ম সোসাইটির প্রয়োজন নেই। হ্যাঁ, ফলে নেই। আমাদের একটা নতুন কর্মকাণ্ড কর্মসূচি আমাদের উদ্ভাবন করতে হবে, যেটা আহ, প্রয়োজন হবে এবং যেটা তরুণরা তার প্রতি আকৃষ্ট হবে, এবং তাদের আকৃষ্ট করার মতো ভাষাটাও সেভাবে বদলে নিতে হবে। আমাদের পরিচালন পদ্ধতি, আমাদের কাঠামো, আমাদের কর্মসূচির মধ্যে ওদেরকে আকৃষ্ট করার মতো উদ্ভাবনীতা আমার মনে থাকতে হবে, এবং প্রযুক্তির ব্যবহারটা আনতে হবে। সেই ব্যাপারে বোধহয় আমরা খুব বেশি ভাবছি না। একটা কথা আপনি শুধু ইঙ্গিত দিলেন যে এখানে আমরা আসলে লেখালেখি, আলাপ আলোচনা, পড়াশোনা, ওইটাকে আরো জোর দেওয়া যেতেই পারে, ওইটাকে জোর দেওয়া যেতে পারে। চর্চার চর্চার যে ব্যাপারটা। হ্যাঁ, এবং শুধু তাই না, এবং ফিল্ম মেকিং এর জন্য আমার মনে হয় না চলচ্চিত্র সংসদের সে অর্থে খুব বেশি দরকার রয়েছে আর কি। হ্যাঁ, তারা উদ্বুদ্ধ করবে, তারা পথগুলো দেখিয়ে এটা দিবে, এটা এটা কখনো ছিল না, কিন্তু চেতনাটা আপনি যে কখনোই ছিল না। বলছিলেন যেহেতু আর কি, হ্যাঁ এই জন্য বললাম। ফলে ওই দিকটাই জোর দেওয়া দরকার আর কি, যেই জায়গাটা মিসিং হয়ে গেল, যে আমাদের ওই মানুষজনরা আসলো না, সরে গেল। হ্যাঁ, আমার মনে হয় ওই সংস্কৃতিটাকে যদি আবার আমরা নতুন করে স্থাপন করতে পারি, তাহলে বোধহয় একটা সুফল পাবো, এবং সেই কাজটাই চলচ্চিত্র সংসদ করতে পারে এবং করা উচিত তাদেরকে, তাদের আকবারে যেমন একটা বেরিয়ে। জিনিস বলি, শুধু হ্যাঁ, এই শুধু এই তরুণদের দিকে তাকিয়ে থাকলে চলবে না, সে আরো চলবে না। যারা ব্যক্তিরা ছিলেন, হ্যাঁ, না, মধ্যবিত্ত, তাদের, হ্যাঁ, হ্যাঁ, তাদের গাইড তাদেরকেও গাইড নিয়ে। করার লোক লাগবে। হ্যাঁ, সেটাই আর কি মনে হয়। যাই হোক যেমন আমরা সূর্যদুল বাড়ি, হুম হুম সূর্যদুল বাড়ি একটু বলি, সূর্যদুল বাড়ি যারা বানিয়েছিলেন তারা কিন্তু সবাই বাংলাদেশ ফিল্ম সোসাইটির সাথে যুক্ত ছিলেন, হুম খুসরো ভাই। হুম হুম কিন্তু সেটা তো বাংলাদেশ ফিল্ম সোসাইটি বানায়নি ছবিটা, তাই না? হুম হুম কিন্তু লোকদের উদ্বুদ্ধ করা যাচ্ছে, এটাই কারণে বললাম অনেকে হ্যাঁ, একটু গুলিয়ে ফেলেন হুম হুম যে একটা চলচ্চিত্র সংসদ কিন্তু একটা চলচ্চিত্র নির্মাণ ক্ষেত্র না, কিন্তু সে অ্যাবসলিউটলি, নানান হ্যাঁ ভাবে উদ্বুদ্ধ করবে বানানোর হ্যাঁ জন্য, হ্যাঁ হ্যাঁ। তো সেই চর্চা সেই করবে সেই সোসাইটি। সেই সেই হ্যাঁ, কাজটাই সোসাইটি। বেশি, এবং প্রয়োজনে কিছু কিছু সামাজিক আন্দোলনেও সে দিতে পারে, যেগুলো হ্যাঁ, চলচ্চিত্রে যে অবিচার গুলা হচ্ছে, যে অনাচার গুলা হচ্ছে, হ্যাঁ, যে সরকারি পর্যায়ে বলুন, বেসরকারি পর্যায়ে বলুন, বা হল মালিকদের যে স্বেচ্ছাচার, এই সমস্ত ক্ষেত্রে আমি মনে করি একদম কর্মী বাহিনী থাকা উচিত, সোচ্চার সরব, যারা গিয়ে এগুলোকে প্রতিবাদ করবে এবং এগুলোকে তারা একটা সুরাহা করার ব্যাপারে ভূমিকা পালন করবে, সেটাও দরকার রয়েছে। আমরা সবাই চুপ হয়ে গেলে, নীরব হয়ে গেলেই কারণেই কিন্তু এফডিসি এইভাবে মানে অন্যদের হাতে দখল হয়ে গেছে, বা অনুদান প্রথা বা সেন্সর প্রথা ঠিকঠাক মতো করে কাজ করছে না। ফলে এই ক্ষেত্র, বা এই যে চলচ্চিত্র কেন্দ্রের একটা আন্দোলনের কথা বললেন, চলচ্চিত্র কেন্দ্র যেন জেলায় জেলায় গঠন করা যায়, তার জন্য দাবি তোলা। ফলে আমার মনে হয় কাজ করতে চাইলে এখন অনেক কিছু করার রয়েছে, শুধু নতুন করে আমাদেরকে এটা ঢেলে সাজাতে হবে তার তার অগ্রাধিকার সমূহকে। আচ্ছা, আমি লেখালেখি প্রসঙ্গে আসি। যে চলচ্চিত্র সমালোচনা কিন্তু একটা একটা বড় বিষয়, মানে এই যে অনেকে চলচ্চিত্র তৈরি করছেন, সে যদি এটা একটা ভালো গঠনমূলক সমালোচনা না পায়, সে তো তার ভুলগুলো বুঝতে পারবে না, তার শক্তি জায়গাগুলো বুঝতে পারবে না, সে তার ভবিষ্যৎ কাজেও উত্তরণে সে পথটা পাবে না। অবশ্য দেখা যাচ্ছে আমাদের দেশে একসময় যাও বা কিছুটা ছিল, আপনি বললেন না বিচিত্রায় মোটামুটি প্রতি সপ্তাহে একটা ছবির আলোচনা হতো, আমরা পড়তাম। এখন ছবির আলোচনা প্রকাশ করার প্রায় একেবারে বন্ধই হয়ে গেছে, কোনো জায়গাতে দেখা যায় না। যাও হয় সেটা হয়তো শুধুমাত্র কিছু পরিচিতিমূলক লেখা, এবং সবচেয়ে বড় কথা, কেউ এখন আর গঠনমূলক ভাবে কোনো ছবির কোনো সমালোচনা করতে সাহস পায় না। যিনি লিখছেন তিনি সাহস পান না, কারণ এটা গ্রহণ করার যে সংস্কৃতি, সমালোচনার যেটা সার্বিক সংস্কৃতি, সমালোচনা গ্রহণ করার যে মানসিকতা, সেটাও আমাদের জনগণের মধ্যে নেই। ফলে দেখা যাচ্ছে যে ছবি হচ্ছে
কেউ খুব একটা উচ্চবাচ্য নেই এবং এটার কোনো সাড়া শব্দ নেই, ফলে কেউ জানতেও পারছে না। সব মিলিয়ে এটা যেন একটা নিষ্ফল একটা প্রক্রিয়া দাঁড়িয়ে গেছে আর কি। একটা সমাজে যদি একটা ছবিকে নিয়ে কথাবার্তা না হয়, আলাপ আলোচনা না হয় আর কি, এটা নিয়ে যদি আমরা এক ধরনের একটা আলোড়নই তৈরি না হলে তাহলে তার লাভ নেই। তো আপনি তো প্রচুর চেষ্টা করেছেন, অনেক লিখেছেন আলোচনা আর কি। তো এই সেই চলচ্চিত্র সমালোচনার অভ্যাসটি বা ধারাটি আবার কিভাবে ফিরিয়ে আনা যায়, এবং কোথায় সমস্যা, কেন কেউ সমালোচনা করতে চায় না, করলেও মন খুলে সত্যিকার কথা বলতে চায় না, বললেও আবার পরিচালকরা কেন সেটা গ্রহণ করতে চান না, এই যে একটা দুষ্ট চক্রের মধ্যে পড়ে গিয়ে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছি, সার্বিকভাবে আমাদের চলচ্চিত্রই ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেখান থেকে উদ্ধারের কি পথ? খুবই চমৎকার একটা প্রশ্ন এবং জটিল প্রশ্ন বটে। একটা মজার একটা অভিজ্ঞতা দিয়ে এই প্রশ্ন উত্তরটা শুরু করছি। আমি যখন প্রতি সপ্তাহ না হলে মাসে একবার দুবার লিখি, দুবার তো লিখি, আমার লেখাগুলো ফেসবুকে আমার টাইমলাইনে দিই। আমি আশ্চর্য হয়ে খেয়াল করি এই লেখাগুলোতে লাইক পড়ে 65টা, 70টা। আপনি আপনি একটু মন দিয়ে শুনবেন। যখন আপনি অন্য কোনো একটা স্ট্যাটাস, আমি ওখানে বেড়াতে গেছি, কিংবা আমার বাসায় কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, কিংবা আমার ব্যক্তিগত কোনো একটা ব্যাপার, তখন লাইক আসে 250টা, 300টা। খুবই মর্মাহত হই আমি। আমি তো চাই যে আমার লেখাটা বেশি লোকে পড়ুক। আমি ওখানে যে 60-65টা লাইক করেছে, ওখানে আমি শিওর জাস্ট আমাকে খুশি করার জন্য অনেকে হয়তো জাস্ট লাইক দিয়ে দেয়। পারেন, পরে না। আপনি বাংলাদেশের কথা সেই উনি একদম সেই 56 সাল থেকে শুরু করে 2021 সাল পর্যন্ত বলুন তো দেখি, কয়েকজন আপনি চিত্র সমালোচকের নাম বলতে পারবেন? খুবই দুঃখজনক ব্যাপার। এই যে ঘরানাটা, এই ঘরানাটা আমাদের দেশে তৈরি হয়নি। মাহমুদা আপার কথা বললাম, মাহমুদা চৌধুরী মতন আর কয়জনের নাম আপনি বলতে পারবেন? আমাদের হায়াত ভাই কিন্তু ওই অর্থে চলচ্চিত্র সমালোচক নন, উনি একজন গবেষক। আচ্ছা, এই যে প্রথম আলো আগে ছিল ভোরের কাগজ, আজকের কাগজ বা অন্যান্য পত্র পত্রিকা, এখানে আপনি কয়জন লোক ফিল্ম নিয়ে লেখালেখি করতে আপনি বলতে পারবেন? বরং ইদানিংকাল আপনি দেখবেন অনেকে আছে, আমাদের রুদ্রাদেবী লিখছেন, বিধান দেবেরু, বা আমাদের এখানে গিয়াস লেখে, এবং অনেকেই আছে। কিন্তু এখানেও আমার মাঝে মাঝে আমি খুব লজ্জাবোধ করি যখন আমার লেখাগুলো যখন ছাপা হয়, যে লেখাগুলো আদৌ কেউ পড়ে না। আমার মনে হয় না এগুলো কেউ পড়ে। এখন আমি লিখি, পত্রিকাগুলো ছাপার জন্য আমাকে লিখতে বলে, সেই জন্য লিখি। আমাদের দেশের কোনো ইন্টেলেকচুয়াল লোক, কোনো শিল্পী সাহিত্যিক চলচ্চিত্র সমালোচনাতে আসেননি। যেমন হচ্ছে সৈয়দ শামসুল হকের কথা বলি, হ্যাঁ উনি আমাদের চলচ্চিত্র সাহিত্যের যে ব্যাপারটা, এটা অন্য জিনিস। গল্প লেখা, কাহিনী লেখা, গান লেখা, সংলাপ লেখা, চিত্রনাট্য লেখা, এগুলো করেছেন। কিন্তু উনারা কোনো ফিল্ম ক্রিটিসিজম উনার নেই। এই ধারাটা আমাদের এখানে খুব শক্তভাবে ছিল যতদিন আলমগীর কবির সাহেব ছিলেন। উনি লিখতেন এবং ওনার লেখাগুলো খুবই চমৎকার লেখা হতো। ছোট মধ্যে দিয়ে অনেক বিশদ আলাপ করতেন। তানভীর ভাইয়ের কিছু লেখালেখি পড়েছি, মোর্শেদ ভাইয়েরও দুই একটা, তারেক ভাইয়ের পড়েছি মনে হয় একটা দুটো। কিন্তু সেই অর্থে বড় কোনো চলচ্চিত্র সমালোচক আমাদের দেশে গড়ে ওঠেননি। মাহমুদুল হোসেন সাহেব লিখছেন, আমাদের দুলাল ভাই। আচ্ছা, তার নামটা আমি খুব দুঃখিত, তার নামটা আরো আগে বলা দরকার ছিল। উনি লিখছেন তো, কিন্তু ধারাবাহিকভাবে ক্রিটিসিজম লেখা, একদম আমাকে শুধু ঢাকার সিনেমা নিয়ে লিখতে হবে তেমন তো কোনো কথা নেই। আমি যে চলচ্চিত্র নিয়ে লিখবো, সেটা পাকিস্তানেরও হতে পারে, হলিউডেরও হতে পারে, জার্মানিরও হতে পারে। এবং এতে করে আমি সেই একটা ছবি নিয়ে যদি কেউ যদি একটা সমালোচনা লিখতো, তাহলে হতো কি, সেটা যদি যদি সে পড়তো, আদৌ পরে কিনা সন্দেহ আছে, পড়লে পরে তাহলে সে সিনেমা সম্পর্কে জানতে পেতো, ছবিটা দেখার একটা উৎসাহ পেতো, এবং কিভাবে লিখতে হয় জিনিসটা সে জানতো। আমি কয়েকজনের নাম বলি আপনাকে। সুনীল গঙ্গোপাধ্যায়, উনার মতন চলচ্চিত্র সমালোচক বাংলা সাহিত্যে খুব কমই আছে। দুটো লেখা উনার তো লিজেন্ড হয়ে আছে বলে আমার মনে হয়। একটা হচ্ছে গরম ভাত ও ভূতের গল্প, যেটা বিপ্লব রায় চৌধুরীর করা, এই ছবিটার যে ক্রিটিসিজম, এবং আরেকটা হচ্ছে রিচার্ড অ্যাটনবরোর গান্ধী, দেশ পত্রিকাতে ছাপা হয়েছিল। আমার এখন মুখস্থ রয়ে গেছে বলতে গেলে এই দুটো ক্রিটিসিজম। আচ্ছা, এবং পশ্চিমবঙ্গের দিকে যদি তাকান, আপনি আরো অনেকে দেখতে পাবেন। অনেকে সেই শীর্ষেন্দু মুখোপাধ্যায় থেকে শুরু করে শঙ্খ ঘোষ, অনেকেই কিন্তু সিনেমা নিয়ে লেখালেখি করে। কিন্তু আমাদের দেশে না করার যে কারণটা, লেখালেখি না করার কারণটা, এক নম্বর হচ্ছে সিনেমা জিনিসটাকে আমরা এখনো অপাংকেয় মনে করি। আমরা এখনো বলি
অমুক সিনেমায় নেমেছে, এবং খুব তুচ্ছতার ছেলের সাথে বলি, সিনেমা জিনিসটা আমাদের দেশে একদম অচ্যুত একটা ব্যাপার রয়ে গেল কিন্তু এটা জাত উঠতে পারেনি। আচ্ছা, দ্বিতীয় ব্যাপার হচ্ছে এখানে এটা একটা কারিগরি একটা মাধ্যম, একটা 100% প্রায়োগিক মাধ্যম এটা। তাহলে তার যে টেকনিক্যাল যে ব্যাপারগুলো এগুলো কিন্তু বুঝতে হবে আপনাকে। তার যে শব্দ গ্রহণের ব্যাপার, চিত্রগ্রহণের ব্যাপার, সম্পাদনার ব্যাপার, এগুলো কিন্তু লাইটের ব্যাপারটা, সাউন্ডের ব্যাপার বললাম, এই ব্যাপারগুলো বুঝতে হবে, অভিনয়ের ব্যাপারটা বুঝতে হবে, এবং নান্দনিক ব্যাপারটা তো আছে, শিল্প মাধ্যম হিসেবে তার নান্দনিকতা ব্যাপারটা বুঝতে হবে। সামাজিক একটা প্রেক্ষাপট আছে একটা ছবির, সেটা বেদের মেয়ে জ্যোৎস্না হোক আর পথের পাঁচালী হোক, তাহলে সামাজিক সেই প্রেক্ষাপটটা আপনাকে অনুধাবনের সামর্থ্য হতে হবে। একটু কষ্টের ব্যাপার আছে। শুধু আমি একটা সিনেমা দেখলাম, দেখে এক রাজা 2 রানী ছিল, এক রানী বড় রানী কোনো সন্তান হতো না, এবার গড় 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 করে গল্পটা বলে গেলে কিন্তু হবে না। গল্প নিয়ে একটা চলচ্চিত্র সমালোচনাতে গল্পটা হচ্ছে খুব গৌণ ব্যাপার। আপনি যদি আনন্দলোকটা যদি দেখেন, কখনো আছে এখনো খুব যাচ্ছে তারা কখনো করে বের হয়, কিন্তু পিছনে দেখবেন একটা চলচ্চিত্র সমালোচনা থাকে অল্প শব্দের মধ্যে, 50-60 শব্দের মধ্যে, কিন্তু সেই 50-60 শব্দের মধ্যে কিন্তু ওরা খুবই যত্নের সাথে সমালোচনাটা করে, আমি করি। এবং দেখবেন ওখানে গল্পের ব্যাপারটা কিন্তু তারা আনে না, তারা ত্রুটি বিচ্যুতিগুলো ধরিয়ে দেয়, এবং আমার কেন জানি মনে হয় ওরা ধরে। আর আমাদের দেশে যেটা আপনি বললেন, সহনশীলতাটা নাই। আমি যদি কারো প্রশংসা করি তাহলে বলবে সে অমুকের তেল দিল, বা অমুককে সে পছন্দ করবে লিখলো। আর যদি বলি যে আমি, আর যদি সমালোচনা মানে যদি কোনো দোষ ত্রুটি ধরিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে একটা বাজে একটা শব্দ বলে অমুককে ইচ্ছে মতো বাঁশ দিয়েছে। এই যে সহনশীলতা যেটা, সেটা গ্রহণযোগ্যতা যেটা, সেটা তৈরি হয়নি এখন আমাদের দেশে। না, আমার মনে হয় সে তো বটে, কিন্তু আসলে ওই যে বললেন যে পশ্চিমবঙ্গে আনন্দ লোকে তারা লেখা ছাপায়, দেশে লেখা ছাপায়, আমাদের পত্রিকাগুলো শুধু না, পত্রিকা আছে, বৈদ্যুতিন প্রচার মাধ্যম আছে, অনলাইনে নানা রকম পোর্টাল আছে, তারা যদি এটাকে একটা গুরুত্ব দিত যে না, আমরা প্রতি সংখ্যায় একটা চলচ্চিত্রের উপর আলোচনা বা চলচ্চিত্র লেখা দেবো না না আগে, না না না। তাহলে কিন্তু লেখক তৈরি হতো লেখক, আবার আস্তে আস্তে আচ্ছা, আমি ধারাটা কি তৈরি কিছু হতো। বলতে পারি? একটু আমরা আমরা শেষ করে ফেলি, হ্যাঁ, তারপর আপনাকে আমি ডাকবো, হ্যাঁ, একটু অপেক্ষা করুন প্লিজ। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, এটা আমরা মানে এটা হতাশার সঙ্গে বলছি যে এটা হচ্ছে না আমাদের সেটা দেশে, হয়তো কিন্তু একটু আগে হ্যাঁ যেটা বললাম যে ডিমান্ড না থাকলে সাপ্লাই হয় না। হ্যাঁ হ্যাঁ, সেটাই ডিমান্ড সেটাই সেটাই করে। হ্যাঁ, আচ্ছা, আমি একটা আমাদের লেখা লিখে ছাপবো কোথায়? হ্যাঁ, ছাপার জায়গা নেই। আচ্ছা, সাড়ে আটটা আমি বেজে গেছে। আরেকটা 30 সেকেন্ড বলি। হুম, আমরা একটা পত্রিকা বের করি হুম, খুব ইরেগুলারলি, হুম, হুম, নিউ ওয়েব নামের। হুম, হুম, ওই পত্রিকাটা যখন আমি এখন একটা সংখ্যা বের করতে যাচ্ছি, সত্যজিৎ রায় হুম, জন্ম শতবর্ষ উপলক্ষে। আজকে প্রায় 2 বছর ধরে আমি লেখার জন্য এক আক্ষরিক ভাবে যদি বলি তাহলে পায়ে ধরার মতন ব্যাপার। আচ্ছা, কারো কাছ থেকে আমি এখনো পর্যন্ত একটা দুটো লেখা ছাড়া, হুম, হুম, সে পশ্চিমবঙ্গে হোক বাংলাদেশে হুম, হোক, হুম, লেখা পাইনি, হুম, আগ্রহ নেই লেখার। সেটাই। তা আমি যদি লেখা যদি না পাই তাহলে হ্যাঁ পত্রিকাটা ছাপবো কি করে? হ্যাঁ হ্যাঁ, আবার যে লিখবে সে যদি লেখার কোনো সুযোগ না পায় তাহলে সেও বা লিখবে কেন? আচ্ছা দুটোই মানে পাশাপাশি যুক্ত। হ্যাঁ, বলুন। আচ্ছা, না আমরা মানে শেষ করে একটা আলোচনায় যাব, বিধান দাও বলতে আগ্রহী, আরো হয়তো দু একজন আছেন কথা বলবেন আর কি। তবে আমার শেষ দুটো প্রশ্ন রয়েছে, একটা হচ্ছে যে চট্টগ্রাম নিয়ে, আমরা, আপনি চট্টগ্রাম মানুষ, আমি চট্টগ্রাম থেকেই করছি অনুষ্ঠানটা। চট্টগ্রাম এমনিতেই আমাদের রাজধানীতেই চলচ্চিত্রের অবস্থা বেশ করুন, সেই তুলনায় চট্টগ্রাম তো একেবারেই মফস্বল দূরবর্তী, বিমাতা সুলভ আচরণ হচ্ছেই। চট্টগ্রাম অবস্থা বলাই বাহুল্য ঢাকার তুলনায় আরো খারাপ, কিন্তু এইটাই কি আমরা নিয়ত হিসেবে মেনেই নেব যে এরকমই হবে, নাকি আমরা একটা উদ্যোগ নিতে পারি সবাই মিলে এই অবস্থার খানিকটা পরিবর্তনের জন্য আর কি, বা সেই ধরনের কোনো সম্ভাবনা বা সেই ধরনের কোনো উদ্যোগে আপনার চোখে পড়ছে যে চট্টগ্রামের চলচ্চিত্র পরিবেশটাকে আর একটু উন্নত করা এবং ভালো ছবি দেখার একটা পরিবেশ, ছবি নির্মাণের পরিবেশ, ছবি নিয়ে কথাবার্তা বলার একটা বাতাবরণ তৈরি করা যায় কিনা আর একটু বেশি করে? ধন্যবাদ আপনাকে। এখন চট্টগ্রাম তো আর 64 জেলার একটা, হুম, তার অনেক অধঃপতন হয়ে গেছে নানান দিক থেকে, সেটা আপনি একটু আগে বললেন। অনেক কিছুতে সে প্রতিকৃত ছিল। এদেশের যিনি প্রথম নায়িকা, যিনি পূর্ণিমা সেনগুপ্ত, তিনিও চট্টগ্রাম থেকে গেছিলেন সেই 1956 সালে। সে অর্থে এখন কোন শিক্ষিত মহিলা চট্টগ্রাম থেকে সিনেমা করতে যাবেন কিনা ওইভাবে আমি জাস্ট একটা সামাজিক প্রেক্ষাপটের দিকে বললাম। আর বিচ্ছিন্ন ভাবে ভাবার কোনো কিছু নেই চট্টগ্রামকে নিয়ে। একই অবস্থা, নওগাঁর যে অবস্থা ঢাকারও যে একই অবস্থা। নওগাঁর কথা বলা, অনেক কিছুদিন আগে নওগাঁ গেছিলাম নওগাঁ ফিল্ম সোসাইটির আমন্ত্রণে, ওখানে গিয়েও দেখলাম অনেক কিছু একই রকম চেহারা। তো
চট্টগ্রামে কিছুটা হয়তো একদম যে হচ্ছে না এটা বলা যাবে না। আমরা গত 1 বছর কিছুই করিনি চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র, করোনার কারণে কিছুই করিনি। দৃশ্য ছায়া বলে একটা সংগঠন আছে, ইফতেখার শামীমরা চালান। ওরা নানা রকম ইকুইপমেন্টস জোগাড় করেছে ফিল্ম মেকিং এর, এবং ওদের ওখান থেকে নানা রকম ছবি তৈরি হচ্ছে, অনেকে যুক্ত আছে সেই সংগঠনের সঙ্গে। ওরা মূলত মেকিং এর দিকেই ঝোঁক বেশি ওদের। তো আর এছাড়া শিল্পকলা তো দেখি যে অনেক বেশ কিছু নবীন চলচ্চিত্র নির্মাতার আনাগোনা আছে ওখানে আছে। আমাদের এখান থেকেও করছেন কেউ কেউ চলচ্চিত্র কেন্দ্র থেকে। আমাদের কামাল এবং লোকপ্রিয়তা বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উপলক্ষে একটা কাজ করেছেন, সামনে আরো কয়েকজন কাজে হাত দিচ্ছেন। তো যেটা করার দরকার সেটা হচ্ছে, আমরা একবার চালু করেছিলাম, তারপর নানা রকম আনুষঙ্গিক সমস্যার কারণে এটা করতে পারিনি। তবে আমরা চেষ্টা করছি এই বছর থেকে করার জন্য, সেটা হচ্ছে একটা চলচ্চিত্র উৎসব করা। এবং এই চলচ্চিত্র উৎসব মানে সেখানে বড় বড় ছবিগুলো দেখানোর চাইতে বরং এই যে অপেশাদার ভিত্তিতে যে ছবিগুলো তৈরি হচ্ছে নবীন প্রজন্মের এবং আমাদের প্রজন্মের অনেকে বানাচ্ছেন, এই ছবিগুলো দেখানো, এই ছবিগুলো দেখানোর একটা বড় একটা প্ল্যাটফর্ম হওয়া। দৃশ্য ছায়াও একটা উৎসব করে এবং আশা করি সেটা নিয়মিত হবে, আমরাও করব। তো বিচ্ছিন্নভাবে কিছু করার নেই, ওরাও যে খুব ভালো আছে এবং আমরা তো ভালো আছি এটা বলছি না, আমরা মানে চলচ্চিত্র কেন্দ্রের কথা বলছি। তো সামগ্রিকভাবে একটা অবরুদ্ধ একটা অবস্থা চলছে। আচ্ছা, ঠিক আছে। না কিন্তু কিছু চট্টগ্রাম থেকে কিছু ভালো চলচ্চিত্র নির্মাতা অন্তত যদি বেরোতো আর কি, আমরা যদি দেখতে পেতাম যদি আর কি, তো সেটা বোধহয় সম্ভব না। সবই ঢাকা কেন্দ্রিক হয়েছে, তো যাদেরই একটু সম্ভাবনা আছে তারা সবাই ঢাকায় চলে যাবে, ঢাকায় গিয়ে করতে হয়তো বা আর কি। সুযোগ না সুবিধার না, কারণে সেটাই যদি তৈরি করতে পারতাম, আমাদের টেলিভিশন সেন্টারটা এত বড় একটা সেন্টার পড়ে আছে, সেইখানে আমরা কাজে লাগাতে পারতাম, স্টুডিও ব্যবহার করা বা বিশ্ববিদ্যালয় হচ্ছে যে না, ফলে চট্টগ্রামে যদি কিছু ইনফ্রাস্ট্রাকচার আর কিছু কিছু স্টুডিও, কিছু কিছু এডিটিং হাউস, কিছু কিছু যদি তৈরি করা যেতে পারতো, তাহলে মনে হয় হতো সবাইকে ঢাকার দিকে তাকিয়ে থাকতে হতো না আর কি। সেদিকে আমার মনে হয় নজর দেওয়া দরকার। আসলে উৎসব তো বটেই, কিন্তু আমাদের যে কাঠামোগুলো, পরিকাঠামোগুলো এবং যে প্রতিষ্ঠানগুলো যদি একটা শক্তিশালী করে তৈরি করা যায়, শিল্পকলা একাডেমি, সেখানে একটা চলচ্চিত্র বিভাগ এবং নিয়মিত চলচ্চিত্র দেখানোর একটা পরিকল্পনা এবং চলচ্চিত্র বিশ্ব কর্মসূচি করা যদি তারা করতে পারতো ভালো হতো আর কি। আমি একটা শেষ প্রশ্ন, এরপরে আমরা আপনাকে একটু শেষ প্রশ্ন যাওয়ার আগে একটা কথা বলি। ঢাকাতে মূল শিল্পকলার যে মূল মিলনায়তন, তার বাইরে কিন্তু চিত্রশালা একটা মিলনায়তন আছে, তারপরে নৃত্যশালা আছে, তাই না? চলচ্চিত্রশালা বলে তো কোনো কিছু নেই, চলচ্চিত্র সংক্রান্ত কোনো কার্যক্রম নেই মূল জায়গাতে ঢাকাতে। ব্রাঞ্চে তো ভাবার প্রশ্নই আসছে না। আর সেটা এটা তারা সম্প্রতি সিদ্ধান্ত হয়েছে, প্রতিটি শিল্পকলা একাডেমিতে এটা অডিটোরিয়াম করার সিদ্ধান্ত হয়েছে চলচ্চিত্র দেখানোর, কিন্তু সেটা কার্যত কতখানি কার্যকর আমি জানি না, কিন্তু এর মধ্যে পরিকল্পনা হয়েছে আর কি। হ্যাঁ, আর একটা কথা একটু করে আসার আলো, যেটা বললাম যে দৃশ্য ছায়ার কথা বললাম, তো দৃশ্য ছায়ার মতন আরেকটা সংগঠন আছে, আমি নাম ভুলে গেছিলাম, প্যান্টো পিক্টোরাইম, আমাদের হিমুর তৈরি পিক্টোরামেও কিন্তু যন্ত্রপাতি আছে। আপনি ইচ্ছেগুলো এখন চট্টগ্রাম থেকে ছবি বানাতে পারেন। সেজন্য আরো বলি, যুগের বর্তমানে যে হাল হয়েছে, বিশাল সেট তৈরি করে সিনেমা বানানোর কোনো দরকার নেই, তাই না? আমি ইচ্ছে করলে আপনার বাসার ড্রয়িং রুমটা ইউজ করে কাজ করতে হবে। আমি বললাম যে আপনার বাসাতে শুট করবো, যেমন আমি যে ছবিটা বানিয়েছি সেটা আমার এক সিনিয়র ভাই প্রবালদাদের বাসাতে দেখলাম। আমি অনেক বাড়িতে যাওয়ার পরে দেখলাম যে ওটাকে সেট হিসেবে ওদের বাড়িতে ইউজ করা যেতে পারে। ওভাবেই করতে হবে, মানে আমি বাজেট কমানোর জন্য, আমাকে ইনফ্রাস্ট্রাকচারের জন্য বিশাল স্টুডিওর কোনো প্রয়োজন নেই। আর টেলিভিশনের ওটাতে সরকারি কারণে পাওয়া যাবে না, কাজে এইভাবে শুরু করতে হবে। দুটো প্রোডাকশন হাউস চিটং অলরেডি কাজ করছে, দৃশ্য ছায়া এবং পিক্টোরাইম। কাজে এখান থেকে ইচ্ছে করলে সিনেমা বানানো যায়। আমি বানিয়েছি একটা, সামনে একটা কাজে হাত দিচ্ছি, সেটা চট্টগ্রামে বানাবো, এটা আর কি। আচ্ছা, না আমি এটাই জানতে চাইছিলাম যে আপনার সামনে কি পরিকল্পনা চলচ্চিত্র বিষয়ে, আপনি একটু সংক্ষেপে বলে দিন, এরপর আমরা আলোচনায় চলে যাব। হ্যাঁ, আচ্ছা, সেটা হচ্ছে আমার কয়েকটা পাণ্ডুলিপি আমি তৈরি করেছি বইয়ের। আর আমি ওই ফিল্মের পরে যেটা নিয়ে লিখি, মিউজিক নিয়ে, আমার সলিল চৌধুরীর উপরে একটা বই আছে অলরেডি। তো আমি দ্বিতীয় কাজটা এই বছর আর বই বের করছি না, কারণ আপনি নিজেই বললেন ওই ডান্স বইটা বের করতে গিয়ে আমার জীবনের শক্তি কিছুটা কমে গেছে, অনেক সময় লেগেছে আমার সেটা। তা এখন কয়েকটা বইয়ের পাণ্ডুলিপি রেডি করেছি। একটা বই করছি, আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ে পড়াই, ওখানে পড়াতে গিয়ে আমি প্রচুর সমস্যার সম্মুখীন হয়ে, ওদের পাঠ্য বই নেই। আমি লেকচার দেওয়ার পরে ওদেরকে নোট দিতে হয়, সেই নোটের উপরে ওরা পড়াশোনা করে, লেখে।
তো ওদের জন্য আমি একটা দুটো পাঠ্য বই লেখারও কাজ করছি এখন, সেগুলো ছাপবো। বাচ্চাদের উপর আমি 4 বছর, শিশুদের নিয়ে 4 বছর একটা ধারাবাহিক লেখা লিখেছিলাম, 88, 89, 90, 91, 4 বছর দৈনিক আজাদী পত্রিকাতে। তো ওই বইটা বের করার ইচ্ছে আছে। আর একটা ছবির কাজে হাত দিচ্ছি আমি 4 পর্বের, সেটা ওই কোনোটা হবে 25 মিনিটের, কোনোটা 30 মিনিটের এরকম। সেটা হচ্ছে 1947 সালের, 1971, এবং আর সেটা হচ্ছে যখনই করব সে 2021 হোক 22 হোক, এই 3টা সময়ে 4টা গল্প, 4টা ঘটনা। এর মধ্যে 3টা সত্যি ঘটনা, আর একটা হচ্ছে আমাদের আহমেদ মুনির, আমাদের তরুণ গল্পকার, তার লেখা একটা গল্প নিয়ে। এটা আমি এখন স্ক্রিপ্ট লিখছি, অনুদানের জন্য জমা দেব। যদি আমার কপালে থাকে তাহলে পাবো, নাহলে আগের মতন সেই ভিক্ষা টিক্ষা করে আগের মতন করে। যাক, আপনার এই পরিকল্পনা সফল হোক, স্বপ্নগুলো বাস্তবায়ন হোক, সেই প্রত্যাশা করি। আমরা এবার একটি মুক্ত আলোচনায় যাব। প্রথমে আমি বিধান দাকে অনুরোধ করব, তিনি কিছু বলতে চেয়েছিলেন, আমি তাকে থামিয়ে দিয়েছিলাম, আমি দুঃখ প্রকাশ করছি। আশা করি বিধান দা এখন একদম প্রাণ খুলে আপনার কথাগুলো বলতে পারবেন, বলুন। ও, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু মানে হাত দিয়ে গিয়েছিলাম বক্তব্য রাখার জন্য না, একটা পয়েন্ট ক্লিয়ার করার জন্য। আচ্ছা, যা পয়েন্টটা সে এখনই বলি, সেটা হচ্ছে কি, মানে আমাদের আসলে আমরা চিন্তা করছি কি, মানে ইস্যুটা কি ছিল, এই আলোচনা ভুলে গেছি শুরুটা। মানে শুরুটা আপনারা মানে কোন বিষয় নিয়ে করেছেন? এই শুরুটা বলেছিলাম আমাদের ওই সময়ের যারা যাদের শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সঙ্গীতজ্ঞ যারা ছিলেন সেই 50-এর দশকে, তারা সবাই আমাদের চলচ্চিত্র শিল্পের সাথে যুক্ত ছিলেন। শুরুটা খুব ভালোভাবে হয়েছিল, এটা বলছি। এটাই প্রথম কথা ছিল, যেটা এখন শূন্যের কোটায় নেই বললেই চলে। যেটা না, মানে আমার ওই পয়েন্টটা খুব মজা লেগেছে, আপনারা সমালোচকদের সমালোচনা করা আরম্ভ করে দিচ্ছেন, চিত্র সমালোচক, এবং ওরা নাই বলে ছবি তৈরি হচ্ছে না। ভালো, মানে এটা একটা ডাহা মিথ্যে কথা। তারা সমালোচনা করবে কাকে নিয়ে? চিত্র সমালোচক কি ওই বই নিয়ে হয়? চিত্র সমালোচক, চলচ্চিত্র সমালোচক কি সিনেমা নেই, ফুটবল খেলা দেখে হয়, ক্রিকেট খেলা দেখে হয়, নাকি ভালো সিনেমা দেখে হয়? ভালো সিনেমা দেখে, এমন একটা জিনিস, ভালো হোক খারাপ হোক, সিনেমা দেখেই হয়। সেই সিনেমা দেখে হয়, কিন্তু ভালো সিনেমা দেখে হলে ভালো ক্রিটিক হবে, ভালো না থাকলে ভালো ক্রিটিক হবে না। সিনেমাই বা কয়টি হয়েছে? যে জিনিস না নেই দাদা, এখানে একটু বলি। আপনি যেমন সম্প্রতি যে ছবিটা আমরা দেখলাম চট্টগ্রামে, সেটা ঢাকাতে আমরা রিলিজ হবে, দি গ্রেভ। বাংলা হচ্ছে গোর, গাজী রাকায়েতের তৈরি ছবি, বাংলা এবং ইংরেজি 2 ভাষায়। ইংরেজি ভাষার ছবিটা তৈরি হয়েছে, ইংরেজি ডাব করে নয়, কিন্তু ডাব করে নয়, ইংরেজিতে শুট করা। তাহলে ওই লেখাটা, ওইটা নিয়ে আপনি লিখলেন, বেশ ভালো দেখার পর। তারপর আপনি এখন ক্রিস্টোফার নোলানের কোন একটা ছবি দেখলেন, সেটা পুরনো হতে পারে, এর নতুন ছবিটা টেরেস যেটা, সেটাও হতে পারে, ওটা নিয়েও আপনি লিখতে পারেন। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী নিয়ে তো আপনি ইচ্ছে করলে এখনো লিখতে পারেন, কারণ হয়তো আপনার এখন অন্যরকম একটা মূল্যায়ন হলো, সেটা নিয়ে আপনি লিখতে পারেন। এখন আমাকে যে না, এখানে বোধহয় আপনার একটা ভুল হচ্ছে, মানে পুরনো হলে ভালো হবে না, নতুন হলে ভালো হবে? আমি ওটা বলছি না। আমি বলছি আপনি পুরনো কোনো ছবি নিয়েও আলাপ করতে পারেন, নতুন কোন ছবি নিয়ে। আপনি রাজ কাপুরের বরসাত নিয়ে লিখুন, হ্যাঁ, রাজ কাপুরের বরসাত নিয়ে লিখতে পারেন। বাংলাদেশের পুরনো ছবিও তা হাতে গোনা 4-5টা হবে, বা ওইগুলাকে যদি ভালো বলে থাকেন আর কি। ধীরে বয়ে মেঘনা, তারপর মনে এখন ধীরে বয়ে মেঘনা আপনি একটা লিখবেন আপনার পার্সপেক্টিভ থেকে, আমি একটা লিখবো আমার পার্সপেক্টিভ থেকে, আবার 20 বছরের এক তরুণও লিখতে পারে এটা। আচ্ছা, আমাদের মেঘনা নিয়ে। আচ্ছা, যা হোক, ওই সমালোচনার শেষ, মানে হোয়াট ইজ দ্য এন্ড প্রোডাক্ট অফ সমালোচনা, তার একটা লেখা তো দেশীয় ছবি নিয়ে লিখতে হবে তেমন কোনো কথা নেই। ঠিক আছে, আমরা আলোচনায় এগিয়ে যাই। আমাদের এখানে আর কয়েকজন আছেন, তারা যদি কেউ কিছু বলতে চান। মিশুক আছে, মিশুক এহসান, একজন চলচ্চিত্র বোদ্ধা। আহমেদ রাসেল, আলোকচিত্রী, তিনিও আছেন এখানে। মাহিয়াবরা আছেন। আপনারা যদি কেউ কিছু বলতে চান এখন বলতে পারেন, প্রশ্ন বা মন্তব্য যে কোনো কিছু। আর আমাদের লাইভে বেশ কিছু মন্তব্য এসছে, আমি সেগুলো নিয়ে একটু পরে আলোচনায় সূত্রপাত করবো আর কি। আগে আমার জুমে যারা আছেন, আহমেদ রাসেল বোধহয় কিছু বলবেন, তার মাইক্রোফোনটা অন হয়েছে দেখতে পাচ্ছে। রাসেল, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে।
তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে সবাই এত কাছের মানুষ, কিন্তু সবাই জুমে চলে আসছি এখন। তো যে বিষয়টা আসলে আমি পুরো আলোচনা শুনি নেই, এই চট্টগ্রাম এই বিষয়টা নিয়ে একটু কথা হচ্ছিল। তো আমার মনে হয় যে আজকে যে প্রযুক্তির যে উন্নয়ন হয়েছে, এখানে মানে চট্টগ্রাম বিষয়টা আর মাথায় রাখা খুব বেশি জরুরি না। তার একটা আমি বাস্তব অভিজ্ঞতা বলি, যে আমি সম্প্রতি তানভীর মোকাম্মেলের যে কোর্সটি করেছি বিএফআই থেকে, সেখানে আমাদের 5 জনের একটা টিম ছিল সিনেমা বানানোর জন্য। এবং আমরা 5 জন মানে কিভাবে যেন মিলে গেল, আমরা 5টা জেলার অধিবাসী। একজন নেত্রকোনা, একজন খুলনা, একজন আমি চট্টগ্রাম, একজন নারায়ণগঞ্জ, একজন ঢাকা। তা আমরা 5 জনে কিন্তু এই জুমে আড্ডা দিতাম, ফেসবুকের মেসেঞ্জার বক্সে আমাদের কথাগুলো বলতাম, স্ক্রিপ্ট নিয়ে কথা বলতাম, আমাদের শুটিং নিয়ে সবকিছু আমরা বলতাম। তো বলে জাস্ট আমরা ওই শুটিং এর আগে 2 দিন আমরা সরাসরি আমাদের দেখা হয়েছে। আমি ঢাকায় 2 দিন ছিলাম, 2 দিনে টানা আমরা কথা বলেছি। তো তারপরে আমরা কিন্তু গতকাল মাত্র আমরা শুটটা করে আসছি। তো এখন এটা একটা তুলনা থেকে আমি বলবো যে আসলে আমরা কেন মানে চট্টগ্রাম কথাটা বলে, আমি তো এটা মানে পুরো দেশেই ভাবতে পারি, প্রযুক্তি আমাদেরকে কত সহজ করে দিয়েছে। তো এটা একটা বড় বিষয়। তো আমার মনে হয় এটা নিয়ে আমি চট্টগ্রামে থেকে যদি 5টা ডিস্ট্রিক্টের কাজ করতে পারি একসঙ্গে, যে কেউ করতে পারে, এটা বিষয়। তবে মানে একটা জায়গায় যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে মানে আমি জানি না চট্টগ্রামে মানে ফিল্মের এডিটরের ক্ষেত্রে কতটুকু উন্নয়ন আছে, মানে পোস্ট প্রোডাকশনটা কতটুকু উন্নয়ন। এটা আসলে চলচ্চিত্রের একটা বড় অংশ। মানে আমরা তো আসলে যে কেউ মানে অনেক কিছুই করতে পারি, কিন্তু পোস্ট প্রোডাকশন আসলে অনেকেই পারেন না। এটা আমরা অনেক ভালো চলচ্চিত্রকারও পোস্ট প্রোডাকশনের উপর নির্ভরশীল। এই জায়গায় আমার মনে হয় কারিগরি দিক, যেটা শৈবালদা বলছিল যে আমরা সম্পূর্ণ কারিগরি দিকের উপর নির্ভরশীল, সেই জায়গাটায় আসলে কতটুকু উন্নয়ন হয়েছে সেটাও আসলে একটা বোধহয় কোনো একদিন যদি আলম ভাই একটা আলোচনা করেন, যারা চট্টগ্রামে যারা ফিল্মের পোস্ট প্রোডাকশন করেন, তাহলে আমরা একেবারে স্বাধীনভাবে চট্টগ্রামে বসে আরো ভালো কিছু করতে পারবো। তো এটা হচ্ছে আমার আসলে কোনো প্রশ্ন না, এটা আমার একটা অভিব্যক্তি আর কি, অনুভূতি। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ রাসেল। আর কেউ কিছু বলবেন এখানে? রোকন আছেন দেখতে পাচ্ছি, রোকন, মিশুক। মিশুক হাত তুলেছে, মিশুক কিছু বলবে মনে হয়, মিশুকের কথা শুনতে চাই। বলো মিশুক। জি আলম ভাই, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। নেটওয়ার্ক একটু ডিস্টার্ব করছিল একটু আগে, এই জন্য ভাবলাম যে শোনা যাচ্ছে কি যাচ্ছে না। খুবই ভালো লাগলো শৈবাল দাল আলাপ আলোচনা আজকে। তো যে কথাগুলো আসলে চিন্তা করতাম সেগুলোই বেসিক্যালি উঠে আসলো, নতুন করে যোগ করার কিছু নেই। তবে যেটা আমার কাছে যেটা মনে হয়েছে, যে ব্যাপারটা আসলে আমাদের এখানে যেটা চলছে সেটা কি আসলেই ক্রাইসিস কিনা বা ক্রাইসিস পয়েন্ট কিনা। ব্যাপারটা এমনও হতে পারে যে এটা একটা ট্রানজাকশন পিরিয়ড। যেমন একটা সময় আমরা যখন সবে মাত্র বিশ্ববিদ্যালয়ে উঠেছি বা কলেজ শেষ করছি, শেষ সময় সিনেমাটা এত সহজলভ্য ছিল না, তারপরে অনলাইনে এত কিছু অ্যাভেলেবল ছিল না, যার জন্য আমাদের একটা সবাই মিলে একসাথে গিয়ে ফেস্টিভ্যালে অ্যারেঞ্জ করা, ফেস্টিভ্যালে গিয়ে দেখা, দেখতে দেখতে আলোচনা করা, আলোচনা করতে যে আবার পড়া, একটা সিনেমা যেহেতু দেখতে পারছি না তখন সেই সিনেমাটা সম্পর্কে জানার জন্য পড়তাম, বই খুঁজতাম, পেপারে লেখা পড়তাম। সেজন্য মোটামুটি একটা হচ্ছে যে ওই চাকুতে ধার দেয়া টাইপের যে ব্যাপারটা, সেরকম একটা মানসিক ধারের কাজটা হতো। তো এখন যেটা এই গত 10 বছরে এত র্যাপিডলি এবং এত বেশি প্রযুক্তি উন্নত হয়ে গেছে, আর সিনেমা এত অ্যাভেলেবেল, যার জন্য দেখা যাচ্ছে যে এই মানুষের যে যোগাযোগ এবং যোগাযোগের সময় যে কথাবার্তা আদান প্রদান করা, সেটা হচ্ছে না। আমরা ঘরে বসে জাস্ট পিসিতে সিনেমাটা নামিয়ে নিচ্ছি, নামিয়ে আমার মতন করে দেখে ফেলছি, যার জন্য হচ্ছে যে ওটা হজম হচ্ছে না ঠিক মতন। তো হজম যখন হচ্ছে না, তখন সেটা থেকে ভালো কিছু বেরো হচ্ছে না। তো এই জন্য হচ্ছে যে এই যে সিনেমাটা যে চেঞ্জ হচ্ছে, এই জিনিসগুলো বাইরে উন্নত বিশ্বটা ধরতে পেরেছে, ওরা চেঞ্জ করছে আস্তে আস্তে, যেমন স্টুডিও থেকে বের হয়ে স্ট্রিমিং সাইট গুলোতে চলে যাচ্ছে। যেমন হচ্ছে আগে বড় বড় যে স্টুডিও গুলো ছিল ওগুলো বিক্রি হয়ে যাচ্ছে নতুন কোম্পানিগুলোর কাছে। যেমন ডিজনি এখন মনে হয় সবচেয়ে বড় কোম্পানি, সনি, প্যারামাউন্ট সব কিনে ফেলেছে। এবং ডিজনি হচ্ছে গত 24 তারিখ অ্যানাউন্স করেছে 71টা টিভি সিরিজের, মানে ওরা সিনেমা তৈরি করছে না, ওরা এখন টিভি সিরিজ তৈরি করছে। তো আমরা হচ্ছে যে যুগের সাথে তাল মিলাতে পারছি না, অথবা ওটা ধরতে পারছি না দেখে মনে হচ্ছে যে আমরা পিছিয়ে গেছি। ব্যাপারটা হয়তো আরো 10 বছর বা 20 বছর পর পরিস্থিতিটা হয়তো বা আমরা ধরতে পারবো, তখন হয়তো আস্তে আস্তে আবার উন্নতি হবে।
তবে বর্তমানে এখন যেভাবে চলছে এখান থেকে মনে হয় ঘুরে দাঁড়াবার কোনো উপায় নেই, খাদে পড়ে যেতে হবে, পড়ে গিয়ে বিলীন হয়ে যেতে হবে, তারপরে নতুন করে হয়তো বা 5 বছর 10 বছর পর নতুন ভাবে আবার শুরু হবে। মানে এখন একদমই যাতা অবস্থা, মানে শেষ, ধ্বংস হয়ে গেছে, এরকম আমার কাছে যেটা মনে হয়। অনেক ধন্যবাদ মিশু, খুব সুন্দরই বললে। আমরা সেটাই বারবার বলছিলাম যে আমাদেরকে সমকালীন হয়ে উঠতে হবে, প্রাসঙ্গিক হয়ে উঠতে হবে, নিজেদেরকে পাল্টাতে হবে, এই নতুন পরিবর্তিত বাস্তবতার আলোকে নিজেদেরকে পাল্টাতে হবে সমস্ত কিছুই আর কি। তো তুমি এটা ভালো জিনিসই আসলে বললে। আমি মনে করি যে আমাদের চলচ্চিত্র সংস্কৃতিটাকেই একদম খোল নলচে পাল্টে ঢেলে সাজাতে হবে আর কি। এবং তার কিছু কিছু উদ্যোগ শুরু হয়েছে, স্ট্রিমিং কিন্তু আমাদের দেশেও কিছু কিছু হচ্ছে, ওটিটি একটা দুটো হয়েছে, আরো অনেকে তৈরি করছেন, এবং সেখানে কিছু সিরিজও হচ্ছে, ওয়েব সিরিজও হচ্ছে, আস্তে আস্তে হয়তো বা সেদিকেই ওয়েব যাবে। সিরিজের কোয়ালিটি গুলো কিন্তু বেশ ভালোই হচ্ছে, তাই না? মানে আচ্ছা, আমি তুলনামূলক দেখিনি, ভাবে, আমার মনে হয়েছে ভালোই হচ্ছে বোধহয় আর কি। হ্যাঁ, একটু একটু যা মানে দেখি একদম একজন যে আহামরি তা না, তবে এই তবু জঘন্য সিনেমাগুলোর থেকে কোয়ালিটি অনেক ভালো। কোয়ালিটি মানে কোনটা? কোয়ালিটি বলতে ছবির মেরিট মানে? না না না, মেকিং না না না, কোয়ালিটি মেকিং না না, কোয়ালিটি বলতে কি টেকনিক্যাল কোয়ালিটি নাকি ছবির মেরিট কোনটা? না শৈবাল, তার টেকনিক্যাল কোন দিক না, মেরিটটা? মেকিং টেকনিক্যাল মেরিট? মেকিং মানে টেকনিক্যাল মেরিটটা মেকিং, নাকি তার সাবজেক্টিভ? হ্যাঁ, সবকিছু মিলিয়ে, যেমন অভিনেতাদের অভিনয় তারপর বলেন, সাবজেক্টিভ যে ব্যাপারটা। বিষয়টাকে চিন্তা করলে হয়তোবা আচ্ছা। এত গভীর কোনো বিষয় না, বিষয়গুলো হয়তোবা হালকা, কিন্তু দেখা যাচ্ছে যে যে এক্সিকিউশন, যেটা পরিচালকের যে এক্সিকিউশন, সেই ব্যাপারটা মনে হয় যে এখনকার বস্তা পচা অখাদ্য সিনেমাগুলো থেকে অনেক বেটার। ওকে, অনেক ধন্যবাদ। আমাদের সময় দ্রুত শেষ হয়ে আসছে, আর 15 মিনিট সময় আছে। আর কেউ বলবেন এখানে যারা আছেন জুমে, মাহিয়া কিংবা রোকন? বললে এখন বলতে পারেন, তা নাহলে আমি ইয়েতে। আমি একটু বলিনি, একটা কথা বলবো। আচ্ছা, হ্যাঁ প্লিজ। হ্যাঁ, খুব কম। আচ্ছা, মানে মজার ব্যাপার কি, আজকাল তো প্রচুর সময় পেয়েছি, গত বছর প্রচুর হিন্দি ছবি দেখেছি। কোথায়? জি সিনেমা। ওখানে মানে আই ক্যান বেট অ্যাবাউট 50% ছবি ভালো বলা চলে। মানে নট ইন টার্মস অফ প্রোডাকশন ভ্যালু, ইন টার্মস অফ গল্প, ইন টার্মস অফ স্টোরি, মানে সেই গল্পের বুননে ওয়ান্ডারফুল। কত ভালো ভালো ছবি দেখে, আর টেকনিক্যালি তো প্রশ্নই নেই, মানে বাহুবলী মানাবে। বাট গল্প যে ধরে রাখে ওটা বুঝে যায়, এবং তার সঙ্গে যদি টেকনিক্যাল যোগ হতে পারে, সাবজেক্টিভ যেগুলো যোগ হতে পারে, তার সঙ্গে যদি একটা ভালো গল্প, সত্যজিৎ রায়কেও তো এক সময় ভাবতে হয়েছে গল্প খোঁজার জন্য, শেষে রেগে মেগে নিজেই লেখা আরম্ভ করেছে। জি জি জি। তো এইটা একটা ব্যাপার, আমি অবাক হয়ে যাচ্ছি। আমি মাই গুডনেস, মানে কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট অফ হিন্দি ছবি অনেক অনেক বেড়ে গেছে রে ভাই। মানে লুক এট দিস, একটা গান প্রডিউস করতে তারা 5 কোটি টাকা খরচ করে। এটা কি জেনে তেনে ব্যাপার হবে? বিশাল মার্কেট ওদের। আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাই। আচ্ছা, আমি একটু প্লিজ প্লিজ একটু বিধানদাকে একটা কথা বলি, সেটা হচ্ছে বিধানদা, আপনি যে করোনা পিরিয়ডে অনেকগুলো ছবি দেখলেন, হিন্দি ছবি, এবং বললেন যে অনেকগুলো ভালো ছবি আছে। আমি ওইটাই বলতে চাচ্ছিলাম, আমাকে ফিল্ম ক্রিটিসিজম করতে হলে সেটা যে একেবারে কালকে যেটা মুক্তি পেয়েছে গতকাল, ওটা নিয়ে লিখতে হবে তেমন কোনো কথা নেই। আমি চাপলিনের কোন একটা ছবিকে নিয়েও লিখতে পারি, আবার যশ চোপড়ার কোন ছবিও নিয়ে লিখতে পারি। আমাকে যে একদম ভালো কোনো ক্লাসিক্যাল ছবি নিয়ে চিত্র সমালোচনা করতে হবে তেমন কোনো কথা নেই, যে কোনো সময় হতে পারে। 1920 সালের কোন একটা ছবি নিয়ে আপনি লুইজিয়ানা স্টোরি নিয়ে এখন আবার লিখুন আপনার মনের কথাটা, এটাই বলতে চেয়েছি। এটা আমরা বুঝতে পেরেছি, হ্যাঁ বলেছেন। হ্যাঁ, এখানে আর কেউ কিছু বলবেন? রোকন কিছু বলতে চাও, বা মাহিয়া? হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আসলে এখানে চলচ্চিত্র নিয়ে বলার সুরবালদা আছে, সবাই আছে, সবাই চলচ্চিত্র সম্পর্কে অনেক জানাশোনা আছে, বাট আমি আমার ব্যক্তিগত যে মানে অভিব্যক্তি সেটা হয়তো এক্সপ্রেস করতে পারবো। আবার ওই সুরবালদার আলোচনা শুনে যেটা মনে হইলো আর কি, যে সিএফসির কথা বললো, শিল্পান সিনেমা নিয়ে তাদের প্রচুর প্রচেষ্টা, এবং নতুন যারা আছে তাদের আগ্রহগুলো কম পড়ার ক্ষেত্রে বা এক্সিকিউশন করার ক্ষেত্রে। আমার কাছে যেটা মনে হয়েছিল সেটা হচ্ছে এই যে কেউ সিনেমা বানাবে, বা বানাক বা না বানাক, সিনেমার দর্শক হবে, দর্শক হইতে তো মিনিমাম তার সিনেমা সম্পর্কে জানতে হবে। কারণ সেক্ষেত্রে মানে ফিল্ড পর্যায়ে যে কিছুই তো মানে প্রশিক্ষণের জন্য আমাদের তো কিছুই নাই। যেমন ধরেন আমি নিজে হচ্ছে 2013 কি 14 সালে মিশুকও ছিল,
পঙ্কজ স্যারের একটা সিনেমাটোগ্রাফি নিয়ে করেছিলাম, যেটা জাবের ভাই অ্যারেঞ্জ করেছিল, মিজা হোসেন অ্যারেঞ্জ করেছিল আর কি। কিন্তু এরপরে সিনেমাটোগ্রাফি নিয়ে বা স্ক্রিপ্টিং নিয়ে, স্ক্রিন প্লে নিয়ে আর তেমন কোনো কিন্তু উল্লেখযোগ্য ওয়ার্কশপ হয়নি। আর যেগুলো ওয়ার্কশপ হচ্ছে 3 দিন 4 দিন 5 দিন। হ্যাঁ, যদি হয়তো আমাদের এখানে কোচিং সেন্টার আছে না, যে 3 মাসের একটা ক্র্যাশ কোর্স করতেছে, সপ্তাহে 3 দিন 5 দিন। হ্যাঁ, সিনেমার জন্য যদি এরকম ইভেন সিএফসি যদি করে, হ্যাঁ, লং টার্ম যদি কোনো হয়, ওয়ার্কশপ হয়, কম্পোজ করে কিছু ছেলে পেলে এক্সিকিউট করলো, যে 15 জন 16 জন 13 জন তাদেরকে অ্যাসাইন করা হলো, তারা ফিল্ড ওয়ার্ক করে কিছু কাজ জমা দিল, সেখানে 5,000 টাকা খরচ হোক আর 10,000 টাকা খরচ হোক। এখন দেখা যাচ্ছে কি সবাই, যেমন গত 2 বছর আগে ওই টিআইসি তে একটা করেছিলাম, চলচ্চিত্র সম্মেলন, আমি নিজে উপস্থিত ছিলাম। 2 বছর চলে গেল কিন্তু কোনো আওয়াজ নাই। ওখানে সংসদ অনুষ্ঠিত হয়েছে, ওখানে পরিষদ রেডি হয়েছে, তাহলে পরিষদ করে সংসদ করে আলোচনা করে 2 বছর তো চলে গেল, কোনো আওয়াজ দিল না, তাই না? তাহলে এটা রেজাল্টটা কি? গত 2 বছর আগে যে আমরা 2 3 4 5 ঘন্টা সারাদিন ওখানে ছিলাম, এটার এক্সিকিউশন রেজাল্টটা কোথায় দাঁড়াচ্ছে? আমার কাছে যেটা মনে হয়, আমার টেকনিক্যালি হোক অ্যাস্থেটিক্যালি হোক, যদি আমার থাকতো যে একটা 4 মাসের একটা কোর্স বলি, মিনিমাম ধরেন কোর্সই বললাম, 2 মাসের একটা কন্টিনিউটি যদি থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আজ না হোক কাল না হোক পরশু হয়তো বা কোনো একটা চলচ্চিত্রকার বা কোনো সিনেমাটোগ্রাফার, কোনো এডিটর বের হইতেই পারে। এটা আমার ব্যক্তিগত ধারণা। না ঠিক আছে, না এটা যথেষ্ট যৌক্তিক বলে আমার মনে হয়েছে। চমৎকার একটা কথা, আমি রোকনের কথাটা নিলাম। আচ্ছা, ঠিক আছে, মাথায় নিলাম এটা। আচ্ছা, অনেক ধন্যবাদ। মাহিয়া কিছু একটু বলবে, বলার পরে আমরা লাইভের মন্তব্যে চলে যাব, তারপর আমরা শেষ করবো আজকে অনুষ্ঠান। মাহিয়া বলো। হ্যাঁ, না সমস্যাগুলো তো জানলাম, যে সমস্যা তো আছেই, জর্জরিত আমরা একটা সমস্যাতে। কিন্তু আমার মনে হয় যে মেধারও বোধহয় খুব অভাব আছে আমাদের দেশে। মেধা তো বাড়বে, মেধা বাড়বে, পড়াশোনা করতে হবে। পড়াশোনা শুধু চলচ্চিত্র নিয়ে করলেই হবে না, চলচ্চিত্রের সাথে তো সমাজ, অর্থনীতি, বিশ্ব রাজনীতি অনেক কিছুই জড়িত। আমরা কি আমাদের সমাজটাকে চিনি? আমাদের গ্রাম্য সমাজ, আমাদের মধ্যবিত্ত সমাজ, বড় লোক যারা আছে তাদের সমাজ, খেটে খাওয়া মানুষদের সমাজ, আমরা এদের কাউকেই চিনি না, তাদের সাথে মিশিও না। তো গল্প বেরোবে কোত্থেকে? গল্প তো যারা লিখে গেছে তাদের গুলো নিতে হবে, অথবা মানুষকে জানতে হবে, মানুষের সমাজটাকে জানতে হবে, তারপরে গল্প বেরোবে। তারপরে সেই মেধাটা তো নেই আমাদের, আমরা তো মেধার চর্চাই করছি না। সারা পৃথিবী মেধার দিকে এগিয়ে যাচ্ছে, আর আমরা তো মেধার দিকে পিছুতে 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 খাদ এক কবরেই চলে গেছে, মাটিরও নিচে। এটা হচ্ছে আমার কথা। না ঠিকই, এই তো কিছুদিন আগে যেটা বৈশ্বিক একটা জরিপ হলো, দেখা গেল না বাংলাদেশ জ্ঞান চর্চার ক্ষেত্রে 138 নম্বরে পড়ে আছে আর কি। ফলে আমাদের কোন একটা বিশ্ববিদ্যালয়ে কোনো গবেষণা নেই। সেইটাই। আচ্ছা, আমরা শেষ করব। আমি আমাকে 10টা সেকেন্ড সময় দেন, 10টা সেকেন্ড। আমি 10টা সেকেন্ড আহমেদ রাসেলকে উদ্দেশ্য করে বলছি, চট্টগ্রামে কিন্তু বেশ কিছু এডিটর কিন্তু আছেন। আমি শুধু 2 জনের নাম বলি, ইচ্ছেগুলো আপনারা এদের কাছ থেকে অনেক ভালো কাজ শিখতে পারবেন। একজন মুজিবুর রহমান সজীব, সে পিক্টোরিয়ামে কাজ করে, আর একজন কাজ করে দৃশ্য ছায়াতে, খুব সম্ভবত ওনাদের হাবিব। আপনার ইচ্ছে করলে চট্টগ্রামে খুব সহজে সিনেমা বানাতে পারবেন। আচ্ছা, চট্টগ্রামে বানান। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি মন্তব্যগুলো পড়ে শোনাচ্ছি একটু, এতে আমাদের লাইভে যে কটা মন্তব্য এসছে দ্রুত পড়ে শোনাই, এর মধ্যে যদি কিছু বলার থাকে সংক্ষেপে বলবেন। শৈবাল, আমাদের আজকে জয়দেব দে সাপলু বেশ অনেকগুলো মন্তব্য করেছেন। তিনি বলেছেন, বাণিজ্যিক ছবির নির্মাতা চিত্রনাট্য যদি ভালো লাগে তবে অনুদান দিলে অসুবিধা কি? তারপর আবার বলেছেন যে হ্যাঁ, আলম ভাই ভালো বলেছেন, ইন্টিগ্রেশন দরকার আছে। তারপরে জয়দেব দে সাপলু আবার বলেছেন যে সরকার কোটি কোটি টাকা অনুদান দিচ্ছে চলচ্চিত্র তৈরিতে, তারপরও খরা কেন? এখন তো দর্শকের জন্য সিনেমা হল লাগে না, ইউটিউবে দেখি অনেক টাকা পাওয়া যায়। আসলে আমাদের শিল্পী নির্মাতাই তৈরি হচ্ছে না, এত আন্দোলন করে কি হলো? মাঝে মাঝে প্রশ্ন জাগে মনে। জয়দেব আরো বলেছে, মিশুকের কথাগুলো খুব ভালো লাগলো, তিনি যেন উপসংহার টেনে দিলেন, ধন্যবাদ। আর আমার বন্ধু নাজিব তারেকও দেখলাম বেশ কিছু মন্তব্য করেছে। একটি মন্তব্য হচ্ছে, বাণিজ্যিক ও শৈল্পিক মানে কি? শিল্পকলার ছাত্র হিসেবে জানি ভিঞ্চির লাস্ট সাপার, এঞ্জেলো সিস্টিন চ্যাপেল থেকে পিকাসো, গের্নিকা, কমিশন বা বাণিজ্যিক চিত্রকলা। একটু পরিষ্কার করবেন কি বাণিজ্যিক চলচ্চিত্র কি আর শৈল্পিক চলচ্চিত্র কি? তার নাজি আর একটু বলেছে, ঢাকায় এফডিসি তো আছেই, শিল্পকলায় যাওয়ার দরকার কি? জেলা শিল্পকলা ভবন সবকিছুকে ধারণ করুক।
তারপরে নাজিব আরেকটা বলছে যে আড্ডা হচ্ছে না তাই হজম হচ্ছে না। মিশুক চমৎকার বলেছেন, এটাও দারুণ বলেছেন নাজিব। এছাড়া ছোট ছোট মন্তব্য আসছে। কবির হোসেন বলেছেন ভেরি গুড ডিসকাশন। তারপরে ডক্টর ফারাজ সাইদ বলেছেন গ্রেট। নুরুন নবী নূর চট্টগ্রামেরই ছাত্র, নাট্যকলা বিভাগে প্রিয় শিক্ষককে দেখে বেশ ভালো লাগছে। জনাব শৈবল চৌধুরীর হাতেই আমার চলচ্চিত্র যাত্রা। নাট্যকলা বিভাগ অতিথি শিক্ষক হিসেবে স্যারকে আমরা পেয়েছি। তিনি আমাদের শেষ বর্ষে ফিল্ম বিশ্বে পড়ান, এখনো পড়াচ্ছেন। স্যারকে অভিনন্দন জানাচ্ছি। এই হলো আমাদের মন্তব্য। এইগুলাকে নিয়ে শৈবাল যদি কিছু প্রতিক্রিয়া দেন এবং দিয়ে একটি উপসংহার মাধ্যমে আমরা আজকে অনুষ্ঠানে ইতি টানবো এখানে। শৈবাল। আচ্ছা, আমি কারণ নাম ধরে বলছি না, আমি এভারেজ বলি। ফিল্ম তো আমি প্রথম বারবার বললাম, একই সাথে আর্ট এবং ইন্ডাস্ট্রি দুটোই। তো বাণিজ্যিক ছবি শুধু দুটোর উদাহরণ দিই। মেরা নাম জোকার রাজ কাপুরের, বা সত্যম শিবম সুন্দরম। সত্যম শিবম সুন্দরমের যেভাবে জিনাত আমানকে পোশাক আশাক পরিয়ে কোনো একজন ধর্মীয় কোনো পূজারী ওই পোশাক আশাক পরে না। যদি ছবিটা দেখা না থাকে দেখে নেবেন। আর মোটা দাগে বললে পতার পাঁচালি। একটা হচ্ছে সম্পূর্ণ বাণিজ্যিক উদ্দেশ্যে নির্মিত সত্যম শিবম সুন্দরম। আচ্ছা, যেখানে উনি ইচ্ছে মতন কাজ করেছেন, একজন নারীকে কতটুকু নগ্ন করানো যেতে পারে, কতটুকু নগ্ন করালে পয়সা পাওয়া যায়, সেটা রাজ কাপুর দেখিয়ে দিয়েছেন। ঠিক অন্যদিকে চলচ্চিত্রের শিল্পর প্রয়োগ কত সুন্দর হতে পারে সেটা দেখিয়েছেন পতার পাঁচালি। সত্যজিৎটা পয়সার জন্য পয়সা পাওয়ার জন্য পতার পাঁচালি বানান নেই, আর রাজ কাপুর পয়সা পাওয়ার জন্য পতার পাঁচালি বানিয়েছেন। এই হচ্ছে বাণিজ্যিক এবং শিল্পধর্মী চলচ্চিত্রের ব্যাপার। যদিও চলচ্চিত্রের কোনো বইতে বা কোথাও কমার্শিয়াল ফিল্ম বা আর্ট ফিল্ম বলে কোনো শব্দ লেখা নেই, তারপরেও এই মোটা দাগের ব্যবধানটা আছে। আর একজন সাপলু বলেছেন মনে হয় যে চিত্রনাট্য যদি ভালো হয় তাহলে বাণিজ্য ধর্মী চলচ্চিত্র পরিচালকের ছবিকে অনুদান দেওয়ার দরকার নেই। আরে চিত্রনাট্যও তো ভালো হয়নি, সে চিত্রনাট্য লিখতে দণ্ড করতে গিয়ে সেই ছবিটা যখন বানাবে, অনুদান পেয়ে যখন ছবিটা বানাবে, আর যারা ভালো নির্মাতা যারা ছবি বানাবে, আপনি নিজেই তার পার্থক্যটা ধরতে পারবেন, নিজেই পার্থক্যটা ধরতে পারবেন। সেখানে আর প্রশ্ন উত্তর আপনি বছর খানেকের মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা শৈবাল, এবার আপনি আবার একটা উপসংহার মন্তব্য দিয়ে আজকের অনুষ্ঠানের রীতি টানেন আর সামগ্রিকভাবে গোটা অনুষ্ঠান নিয়ে যে কথাবার্তা সব মিলিয়ে আপনার একটা শেষ মন্তব্য শুনতে চাইছি। ধন্যবাদ আপনাকে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমার অনেক কথা বলার সুযোগ দিলেন আপনি, মন খুলে কথা বললাম, এটা আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আমার মনে হয় উপসংহারটা মাহিয়া ভাবে নিজেই টেনে দিয়েছে। মেধার অভাব, চলচ্চিত্রের প্রথম এবং শেষ শর্ত হচ্ছে মেধা। একজন মেধাহীন লোক যদি পয়সা বানাতে চায়, অনেক রকমের রাস্তা আছে পয়সা বানানোর জন্য, অনেক কিছু ব্যবসা বাণিজ্য এটা সেটা চাকরি বাকরি করে পয়সা বানানো যেতে পারে। কিন্তু একজন মেধাহীন লোকের শিল্প সৃষ্টির ক্ষেত্রে না আসাই হচ্ছে তার জন্য মঙ্গলজনক, আমাদের জন্য মঙ্গলজনক। এইটা এক কথা। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যেটা প্রথমে বলেছিলাম, বাংলাদেশের মেধাবান লোকদের অংশগ্রহণ ছিল বলেই, আমি বলছি না তখনকার ছবিগুলো করা মাস্টারপিস, বলছি না, আমি প্রশ্নই আসে না বলার, কিন্তু সুস্থ ধারার একটা ব্যাপার ছিল সেই যুগে। এখন ওরা নেই বলে, মুখ ফিরিয়ে নিয়েছেন বলেই এই অবস্থা। তারপর হ্যাঁ, এই আমাদের রোকন যেটা বললো যে লং কোর্সের যে ব্যাপারটা, দীর্ঘমেয়াদী কোর্সের ব্যাপার, সেটা আমি মাথায় রাখলাম, আমি উদ্যোগ নেবার চেষ্টা করব। আর নবীন প্রবীণ সবার কাছে আমার অনুরোধ, সবারই কাছে, এখন আমরা তো প্রবীণ কিন্তু এখনো সিনেমা বানাবার স্বপ্ন দেখি, বা রোকন সে ছোট, সেও সিনেমা বানানোর স্বপ্ন দেখে। আচ্ছা, তাহলে আমার জন্য বলি, রোকনের জন্য বলি, করতে হবে সিনেমা নিয়ে। জেমস মোনাকোর একটা বড় একটা কথা আছে, জেমস মোনাকো হচ্ছেন চলচ্চিত্রের একজন বড় তাত্ত্বিক। হাউ টু রিড এ ফিল্ম, উনি হাউ টু সি এ ফিল্ম বলেননি। সিনেমা পড়তে জানতে হবে। সিনেমা পড়ার জন্য দুটাই রাস্তা, আপনাকে প্রচুর পড়াশোনা করতে হবে, প্রচুর বই, এখন বাংলাতেও, ইংরেজিতে তো আছে, বাংলাতে প্রচুর বই। আমরা যখন ফিল্ম সোসাইটি করতাম, বাংলাতে একটাকে দুটো বই ছিল। আচ্ছা, বাতিঘরে দেখলে দেখবেন 1 সাল ফিল্মের বই আছে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে সিনেমা দেখতে হবে। সিনেমা নিয়ে পড়া এবং সিনেমা নিয়ে দেখার কোনো বিকল্প নেই। আপনারা দেখতে থাকুন, দেখে নিজেকে তৈরি করুন, তারপর ছবি তৈরি করতে আসুন।
এটা হচ্ছে আমার উপদেশ না, এটা হচ্ছে আমার অনুরোধ আপনাদের। অনেক আপনাকে ধন্যবাদ, কৌশিককে ধন্যবাদ, বিস্তারকে অনেক ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ সবাইকে যারা এখানে এসেছেন, আলোচনা অংশ নিয়েছেন, যারা লাইভে দেখছেন, মন্তব্য করেছেন। আজকে আমরা অনুষ্ঠানের রীতি টানবো এখানেই। আমাদের পরবর্তী চলচ্চিত্র অনুষ্ঠান হবে 16 তারিখ শনিবার। সেদিন আমরা একটি ছবি দেখবো, বাংলাদেশের সমকালীন কোন একটি স্বল্পদৈর্ঘ্য ছবি দেখবো, ছবি যে নির্মাতা তার সঙ্গে কথা বলবো এবং সব মিলে একটা আলাপ আলোচনার পরিবেশের ভিতর দিয়ে বাংলাদেশের চলচ্চিত্রের সমকালীন একটা দৃষ্টান্তকে আপনাদের সামনে উপস্থিত করব। আশা করি আপনারা যুক্ত হবেন 16 তারিখ শনিবার একই সময়ে। আর ততদিন আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ দাদা।